আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি লিখিত ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রুকনুজ্জামান। বর্তমান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সিস্টেম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে লিখিত অংশ আছে, এবং যদি দেখি যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী তারা লিখিত অংশে খারাপ করে, এবং অনেক শিক্ষার্থী আমি দেখেছি যারা এমসিকিউ অংশে খুবই ভালো করেছে কিন্তু লিখিত অংশে ফেল করেছে, একদম মানে খারাপ তো না, ফেল করেছে। এবং ম্যাক্সিমাম খুব অল্প সংখ্যক শিক্ষার্থী লিখিত অংশে পাশ করে। তো আমার কাছে মনে হয় যে লিখিত অংশ আসলে এখানে ফেল করার মতো কোনো সুযোগ নেই। এটা আমাদের প্র্যাকটিসের অভাব, অথবা লিখিত অংশে আমরা অনেক সময় কম দিই। আমি যদি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করি যে তোমরা তোমাদের অ্যাডমিশন সময়ের টোটাল যে টাইমটা স্টাডি করেছো তার মধ্যে কতটুকু সময় তোমরা লিখিত অংশের জন্য দিয়েছো, আমার কাছে মনে হয় খুব বেশি না আর কি। এবং ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার যে লিখিত অংশ, সেখানে কিন্তু তোমরা আসলে যে মুখস্থ করে যাবা এবং পাবা এরকম কিছু মনে হয় না হবে আর কি। তো এজন্য তোমাদেরকে লিখিত অংশে ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদেরকে রপ্ত করতে হবে, তোমাদেরকে শিখতে হবে। কখনোই তোমরা, তোমাদেরকে অনেকে বলতে পারে যে তোমরা এই প্যারাগ্রাফ গুলো পড়লে বা এইগুলো পড়লে তোমরা কমন পাবা, এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। এটা অন্তত ঢাকা ভার্সিটিতে হবে না। সহজ টপিক হবে, খুবই কমন টপিক হবে, কিন্তু তোমার নিজের থেকে লিখতে হবে। সেগুলো তুমি রেডিমেড মাথার মধ্যে মুখস্থ পাবা না। এই জায়গায় আমাদের সমস্যা আর কি। আমাকে অনেকেই বলে যে আমি লিখিততে দুর্বল, অনেকে বলে আমি স্পিকিং এ দুর্বল, অনেকে বলে লিসেনিং এ দুর্বল। এই কোশ্চেন গুলো খুবই অবান্তর একটা কোশ্চেন। কোশ্চেন গুলোর কোনো ভ্যালিডিটি নেই। কেন নেই? কারণ হচ্ছে যে আমি যদি পাল্টা কোশ্চেন করি যে তুমি যে স্পিকিং এ দুর্বল, তুমি তোমার লাইফে কতটুকু সময় এই স্পিকিং প্র্যাকটিস করার জন্য দিয়েছো, সে বলবে জিরো। তাহলে তুমি জিরো ইনভেস্ট করে সেখান থেকে তুমি কিভাবে ভালো কিছু চাও? তুমি তো তোমার সারা জীবনে কখনোই স্পিকিং প্র্যাকটিস করো নাই, তাহলে ডেভেলপটা হবে কোন জায়গা থেকে? তোমরা দেখবা, জরিপ করে দেখবা, যত মানুষ তোমাকে বলবে যে আমি স্পিকিং এ দুর্বল, দেখবা সে কখনো স্পিকিং প্র্যাকটিস করে নাই। আবার যত মানুষ স্পিকিং এ ভালো, দেখবা তারা ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস প্র্যাকটিস করছে। একইভাবে তোমরা যারা বলো যে রাইটিং এ দুর্বল, মানে সব থেকে কমন কোশ্চেন যে রাইটিং এ দুর্বল, আমি যদি বলি যে তুমি রাইটিং এ যে দুর্বল, তুমি কতটুকু প্র্যাকটিস করেছো? জিরো। জাস্ট মুখস্থ করে লেখে, এটা প্র্যাকটিস না। প্র্যাকটিস হচ্ছে যে একটা টপিক সেট করে নিজের থেকে লেখার চেষ্টা করা। তুমি প্রতিদিন 1 ঘন্টা করে চেষ্টা করো, আমি গ্যারান্টি দিতে পারি যে 1 মাস পরে তোমার রাইটিং ঠিক হয়ে যাবে। তুমি প্রত্যেক দিন আধা ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিতে পারি 1 মাস পরে তোমার স্পিকিং ঠিক হয়ে যাবে। তুমি প্রত্যেক দিন আধা ঘন্টা থেকে 40 মিনিট লিসেনিং প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিতে পারি 1 মাস পরে তোমার লিসেনিং ঠিক হয়ে যাবে। তো তোমরা বীজ বপন করবা না, কিন্তু তোমরা বলবো যে আমার ফল নেই কেন, আমার বাড়ির আঙিনায় পেয়ারা কেন নেই, আম কেন নেই? কিন্তু তুমি তো সেখানে বীজ বপন করো নাই, পরিচর্যা করো নাই। পৃথিবীর ইকুয়েশনটা হচ্ছে সমান্তরাল, একমুখী। তুমি কিছু দিলে কিছু পাবা, না দিলে কিছুই পাবা না। সামথিং গেটস সামথিং, নাথিং গেটস নাথিং। আমরা নাথিং এর বিনিময়ে সামথিং চাই। যেহেতু আমি আমেরিকাতে পিএইচডি করি, এজন্য বাংলাদেশের এখন অধিকাংশ শিক্ষার্থীরা দেশের বাইরে আসতে চায়। ম্যাক্সিমাম এর কোশ্চেন থাকে যে আমি স্পিকিং এ দুর্বল, লিসেনিং এ দুর্বল, রাইটিং এ দুর্বল। এবং পাল্টা কোশ্চেন করে আমি কখনো পাই নাই যে তারা প্র্যাকটিস করেছে। কিছুই করে নাই সারা জীবন। শুধু মানুষের সাথে দুর্বল দুর্বলই বলে গেছে, কিন্তু এগুলো দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কখনো প্র্যাকটিস করে না। তুমি ডাক্তারের কাছে গেলা, এই সমস্যা সেই সমস্যা, ডাক্তার মেডিসিন দিল, তুমি যদি নিয়ম করে না খাও, তোমার সমস্যা সমস্যাই থেকে। এজন্য তোমাদের যদি নিয়ত থাকে যে এখন থেকে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় তোমরা দিবা এই লিখিত অংশটাকে ডেভেলপ করার জন্য, তাহলে আমার মনে হয় 1 মাস পরে তোমরা এখানে প্রো হয়ে যাবে, 1 মাস পরে তোমাদের রাইটিং এ কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আমি আজকে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিব, টেকনিক দেখাবো, এভরিথিং দেখাবো, বাট তোমরা প্র্যাকটিস করবে না, তাহলে তোমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাই থেকে যাবে। আমি আবার বলছি, সারা জীবন ক্লাস করে কোনো লাভ হবে না যদি তুমি প্র্যাকটিস না করো। একটা ছোট বাচ্চা হাঁটতে কি একদিনে শেখে? আছাড় খেয়ে পড়ে, আবার ওঠে, আবার হাঁটে, আবার ওঠে, আবার হাঁটে, এভাবে একটা সময়ে হাঁটা হাঁটা শিখে যায়। কথা বলার ক্ষেত্রেও একই অবস্থা। হয়তো 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর ধরে চেষ্টা করে করে কথা বলা শিখে যায়, স্পিকিং শিখে যায়। তো সবকিছুই হলো প্র্যাকটিস। তো
যেহেতু আমাদের এটা অ্যাডমিশনের ক্লাস, তবে অ্যাডমিশনের বাইরেও যারা ক্লাসে জয়েন করবে তারাও লাভবান হবে। আমি যখন লিখিত অংশের টেকনিক গুলো দেখাবো এবং কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে হয় সেগুলো দেখাবো, সেটা খুবই কাজে লাগবে, সবার ক্ষেত্রে কাজে লাগবে। সব ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রেই কাজে লাগবে, যারা শিক্ষার্থী না তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। বাট যেহেতু অ্যাডমিশন কেন্দ্রিক ক্লাস, এজন্য আমাদের ঢাকা ভার্সিটির লিখিত অংশে কি আসে কি আসে না, কি করতে হবে সেটা আগে দেখা খুবই জরুরি। শুরুতে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে তোমাদেরকে জানতে হবে যে ঢাকা ভার্সিটির লিখিত অংশে আসলে কি আসে পরীক্ষা। তাহলে তোমরা দেখো যে গত বছরের যে কোশ্চেন, 2023-24 সেশনের যে কোশ্চেন ঢাকা ভার্সিটি বি ইউনিট, সেখানে আসলে কি কোশ্চেন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, ভালো ব্যবহারের গুরুত্ব জীবনে। তো তোমরা কি বলতে পারবা যে তোমরা তোমাদের জীবনে কোনো বইয়ে বা কখনো এই সরাসরি ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স প্যারাগ্রাফ পড়েছো? হয়তো কাছাকাছি পড়েছো কিন্তু একেবারে সরাসরি পড়ো। তো ঢাকা ভার্সিটির টপিক গুলো হবে খুবই সহজ, বাট তোমাদেরকে নিজের থেকে লিখতে হবে। তো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। সো 10 নম্বরের জন্য তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে। এরপরে এক্সপ্লেইন দ্য প্রোভার্ব হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়, এটা হচ্ছে এটার বাংলা অর্থ, যে ইচ্ছা থাকিলে উপায় হয়, এটাকে ব্যাখ্যা করো। তোমরা এটাকে বলতে পারো ভাব সম্প্রসারণ, কি বলতে পারো বাংলাতে? ভাব সম্প্রসারণ। এইটাও একটা প্যারাগ্রাফ, কারণ এখানেও তোমাকে একটা প্যারা লিখতে হবে, একটা কি লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে ছোট করে। এরপরে রাইট 5 মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই শব্দগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ভার্সিটি যে 20 নম্বরের লিখিত অংশ, সেখানে তোমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, এটা হলো 10 নম্বরের। একটা এক্সপ্লানেশন থাকবে 5 নম্বরের, এবং সেন্টেন্স মেকিং থাকবে 5 নম্বর। এর মধ্যে এটা হলো টেক্সট বুক থেকে। তোমাদের মেকিং সেন্টেন্সের যে শব্দগুলো, এগুলো অলওয়েজ টেক্সট বুক থেকে আসে। প্যারাগ্রাফটা টেক্সট রিলেটেড হয় সব সময়। তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এটিকেট এবং মেনার্স আছে, ইম্পর্টেন্স অফ এটিকেট আর মেনার্স, সেখান থেকেই কিন্তু প্যারাগ্রাফটা এসেছে। আর এই যে এক্সপ্লেইন যেটা, এটাও ম্যাক্সিমাম টাইপের টেক্সট বুক থেকে আসে। তো তোমাদের লিখিত অংশের কোশ্চেন গুলো মূলত টেক্সট বুক থেকেই হবে। আচ্ছা, এরপরে তোমরা যদি আগের বছরের কোশ্চেন দেখো, তাহলে 22-23-এর কোশ্চেন, সেখানে তোমরা দেখতে পারবা যে রাইট এ প্যারাগ্রাফ টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ, এটাও তোমাদের টেক্সট বুক থেকে সরাসরি আসে। এরপরে এক্সপ্লেইন দ্য ফলোইং স্টেটমেন্ট ইন 5 সেন্টেন্স, তোমাকে এটা বলে দিক বা না দিক, তোমাকে 5 সেন্টেন্সেই লিখতে হবে। মানে বলে না দিলেও 5 সেন্টেন্সে লেখা বেটার, বাট আরেকটু বাড়াইতে পারো, বাট বলে দিলে তো কিছু করার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডাল্ট সেন্স, বয়স সন্ধিকাল দিয়ে তোমাদের টেক্সট বুকের একটা লাইন দিয়ে বলেছে যে এই লাইনটা ব্যাখ্যা করো। একইভাবে মিনিংফুল সেন্টেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও তোমাদের যে 20 নম্বরের লিখিত কোশ্চেন পুরোটাই আসছে টেক্সট বুক থেকে। এরপরে হচ্ছে একইভাবে তোমাদের প্যারাগ্রাফ আসছে, তোমাদের এক্সপ্লানেশন আসছে, এবং তোমাদের সেন্টেন্স আসছে। তো তোমরা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দেখতে পাইছো। সরি যাবার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা কি। একটা প্যারাগ্রাফ আসবে, এক্সপ্লানেশন আসবে, এবং সেটা হচ্ছে বইয়ের থেকেই একটা লাইন তুলে দিবে, এটা হলো সম্ভাবনা বেশি। বইয়ের বাইরে থেকেও দিতে পারে। আর বইয়ের থেকে 5টা শব্দ অর্থ দিবে এবং তোমাদেরকে বলবে যে মিনিংফুল বাক্য রচনা করো। এবং আমি মোটামুটি তোমাদেরকে 99.9% গ্যারান্টি দিতে পারি যে তোমাদের এবছর যে কোশ্চেন হবে 2024 এবং 25 সেশনের লিখিত কোশ্চেন, সেখানে তোমরা ঠিক এই ফরম্যাটেই কোশ্চেন দিবে। একটা প্যারাগ্রাফ আসবে টেক্সট বুক রিলেটেড, 10 নম্বর। একটা টেক্সট বুক থেকে লাইন দিয়ে বলবে এক্সপ্লেইন করো, 5 নম্বর। এবং তোমাদের টেক্সট বুক থেকে 5টা শব্দ দিয়ে বলবে যে বাক্য রচনা করো, 5 নম্বর। তাহলে তোমাদের প্রথম যে প্রশ্ন, যে লিখিত অংশে কোশ্চেনটা কেমন হবে, আমার মনে হয় সেই কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গিয়েছো। যে অলমোস্ট 100% পসিবিলিটি যে তোমাদের একটা প্যারাগ্রাফ, একটা এক্সপ্লানেশন এবং
মেকিং সেন্টেন্স হবে, এবং সেটা টেক্সট বুকের মধ্য থেকে হবে। এরপরে আমরা যদি 2021 সালের কোশ্চেন দেখি, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে শুরুটা হয়েছে একটা প্যারাগ্রাফ দিয়ে, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। এটাও হলো টেক্সট বুক থেকে আসছে। এরপরে একইভাবে এক্সপ্লেইন করো 5 সেন্টেন্সে, সো এক্সপ্লানেশন আসছে। এবং রাইটিং এ মিনিংফুল সেন্টেন্স তোমাদের টেক্সট বুক থেকে 5টি শব্দ দিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 2021 সাল, 2022 সাল এবং 2023 সাল, প্রত্যেকটা বছর ঢাকা ভার্সিটির লিখিত অংশের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে সেম: একটা প্যারাগ্রাফ, একটা লাইন দিয়ে এক্সপ্লানেশন। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2021 সালে কবিতা উঠিয়ে দিয়েছে, একটা হোল ফাস্ট ড্রিমস ড্রিমস কবিতা উঠিয়ে দিয়েছে। আবার 2022 সালে অ্যাডালসেন্স এর যে প্যাসেজ, সেখান থেকে একটা লাইন দিয়েছে, বা 23 সালে একটা প্রবাদ বাক্য দিয়ে দিয়েছে। তার মানে এক্সপ্লানেশনের জন্য কবিতার লাইন, প্যাসেজের লাইন, এমনকি বাইরের কোনো প্রবাদ বাক্য, এগুলোও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন। তাহলে তোমাদের তো ফিক্সড হয়ে গেল, তোমাদের তো আর কোনো টেনশনের কোনো কারণ নেই যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। এটা হচ্ছে মেবি ডি ইউনিট। আচ্ছা, ডি ইউনিটের কোশ্চেন আমাদের লাগবে না। আচ্ছা, 2020 সালের কোশ্চেন একটু দেখো। ঢাকা ভার্সিটি বি ইউনিটের 2020 সালে একইভাবে টেক্সট বুক থেকে একটা প্যারাগ্রাফ এসেছে, ন্যাশনাল ট্যুরিজম এন্ড কোভিড-19। তারপরে ফিল ইন দ্য গ্যাপ এসেছে, ফিল ইন দ্য গ্যাপ, কমপ্লিট দ্য ফলোইং স্টোরি। তো আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে প্যারাগ্রাফের বাইরে ফিল ইন দ্য গ্যাপ এবং কমপ্লিটিং স্টোরি এসেছে। এটাও একটা প্যারাগ্রাফের মতো, তোমার নিজের মতো একটা প্যারা এখানে অ্যাড করতে হবে। তবে প্যারাগ্রাফ কিন্তু ওখানেতে আছে। যেহেতু 21, 22 এবং 23 সর্বশেষ 3 বছরের কোশ্চেনের প্যাটার্ন এক্সাক্টলি সেম, আমার মনে হয় যে 2024 সালেও তোমাদের সেম কোশ্চেন প্যাটার্নটাই হবে। আবার তোমরা যদি 2019 সালের কোশ্চেন দেখো ঢাকা ভার্সিটি, সেখানেও একটা প্যারাগ্রাফ এসেছে স্বাভাবিকভাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর একটা ফিল ইন দ্য গ্যাপ এসেছে, এটা টেক্সট বুক থেকে এসেছে। এবং মেকিং সেন্টেন্স এসেছে, মানে এক্স্যাক্টলি একই প্যাটার্নের কোশ্চেন। আচ্ছা, তাহলে তোমাদের লিখিত অংশের কোশ্চেনটা কি হবে? আমি তোমাদেরকে বলে দিলাম যে লিখিত অংশের কোশ্চেনটা এটা হবে 10 নম্বরের, মেকিং সেন্টেন্স হবে 5 নম্বরের, এক্সপ্লানেশন হবে 5 নম্বরের। এই তিনটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 99%। তো 0.5% সম্ভাবনা আছে যে গ্যাপ আসবে, এবং 0.005% আছে এক্স ট্রান্সলেশন। তাহলে লিখিত অংশের জন্য তোমাদের প্যারাগ্রাফ, মেকিং সেন্টেন্স, এক্সপ্লানেশন, এই তিনটার বাইরে তোমরা ফিল ইন দা গ্যাপ এবং ক্যান্সেলেশনটা দেখতে পারো। এর বাইরে কিছুই দেখা লাগবে না। আচ্ছা, এখন তোমাদেরকে জাস্ট বলে রাখি যে তোমাদের একটা কোশ্চেন থাকে যে প্রিপারেশন বেটার। আমরা কিভাবে প্রিপারেশনটা নিব? তোমার আসলে প্রিপারেশন নেওয়ার কিছুই নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রিপারেশন মানে কি করতে হবে? প্র্যাকটিস। আগে তোমাদেরকে কৌশল শিখতে হবে, তারপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কৌশল কোন জায়গা থেকে শিখবা? আজকের যে ক্লাসটা তোমরা করবো, এখান থেকে তোমরা কৌশলটা শিখবা। প্র্যাকটিস কোন জায়গা থেকে করবা? তোমাদের প্র্যাকটিস করার জন্য ফোকাসের শিট অ্যান্ড গাইড এবং টেক্সট প্যানাসিয়া। তোমরা যদি বলো যে আলাদা করে লিখিত রিটেন কোনো বই কিনা লাগবে কিনা, আমি বলবো যে নো, লাগবে না। আবার বলছি যে তোমাদের লিখিত অংশের জন্য যে স্কিল দরকার, যে টেকনিক্স দরকার, সেগুলো তোমরা আজকের ক্লাস থেকে পেয়ে যাবা। আর প্র্যাকটিস করার জন্য ফোকাসের শিট, টেক্সট প্যানাসিয়া তোমাদের জন্য 100% এনাফ। আলাদা করে লিখিত কোনো বই কেনার দরকার নেই। এরপরেও তোমরা যদি মনে করো যে তোমাদের টেবিলে একটা লিখিত বই থাকা বেটার, তাহলে তোমরা রিটেন প্যানাসিয়া কিনতে পারো।
অনেক অনেক বেশি প্র্যাকটিসের জন্য। যদি তোমরা আমাকে কোশ্চেন করো যে রাইটিং স্কিলের জন্য কি দরকার, কি দরকার রাইটিং স্কিলের জন্য, রাইটিং স্কিলের জন্য বেসিক্যালি দুইটা জিনিস দরকার, জাস্ট দুইটা। একটা হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে টেন্স। এই দুইটা জিনিস তোমাদের যদি রপ্ত থাকে তাহলে তোমাদের রাইটিং স্কিলে কোনো প্রবলেম হবে না, তোমরা স্বনির্ভরশীল হতে পারবা। তো ভোকাবুলারির স্ট্রোক তোমাদের মধ্যে যেটা আছে সেটা মোটামুটি এনাফ, খারাপ না। তোমরা অনেকে বলতে পারো যে স্যার ভোকাবুলারি আমরা জানি না। আসলে তোমরা ভোকাবুলারি বেশ ভালো জানো, মানে তোমরা তোমরা যে অনেক ভালো ভোকাবুলারি জানো এটা তোমরা নিজেরাও জানো না। এজন্য তোমাদের যে স্ট্রোক আছে ভোকাবুলারি সেটা এনাফ, বাট তোমাদের উচিত আরো ভোকাবুলারি বাড়ানো। এরপরে যে টেন্স তোমাদের দরকার, এই টেন্স তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো, অনেকে ক্লাস 4 বা 3 বা 5 থেকে পড়ে আসছো। আমার মনে হয় টেন্স তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তো ভোকাবুলারি এবং টেন্স, এই দুইটা জিনিস তোমাদের যদি ঠিক থাকে, আমি তো বললাম যে তোমাদের ভোকাবুলারি ঠিক আছে, ভোকাবুলারি তোমাদের যা আছে সেটা লেখার জন্য যথেষ্ট, মানে মোটামুটি লেখার জন্য যথেষ্ট। টেন্স তোমাদের কতটুকু ঠিক আছে আমি জানি না, বাট তোমাদের এই বয়সে এসে যদি টেন্সে কোনো প্রবলেম থাকে সেটা খুবই খুবই দুঃখজনক। এরপরে তোমরা যদি অ্যাডভান্স রাইটিং স্কিল চাও, এটা হলো বেসিক, বেসিক রাইটিং স্কিলের জন্য ভোকাবুলারি এবং টেন্স এনাফ। বাট তোমরা যদি অ্যাডভান্স রাইটিং স্কিল, অ্যাডভান্স, তাহলে তোমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভয়েস, ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এবং ডিগ্রি। তাহলে বেসিক রাইটিং স্কিলের জন্য আমাদের টেন্স এবং ভোকাবুলারি এনাফ, বাট অ্যাডভান্স লেভেলের জন্য আমাদের ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স এবং ডিগ্রি এনাফ। কেন অ্যাডভান্সের জন্য এগুলো দরকার? মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, সেখানে 10টা লাইন আছে। তুমি যদি 10টা লাইনই সিম্পল সেন্টেন্সে লিখে দাও, অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভে লিখে দাও, প্রত্যেকটা সেন্টেন্স হয় অ্যাক্টিভ না হয় প্যাসিভ, তাহলে এটা খুবই অ্যাভারেজ স্কিল শো করে। মানে তোমার লেখা ঠিক আছে, বাট অ্যাভারেজ স্কিল শো করে। তুমি এখানে 10-এর মধ্যে সর্বোচ্চ 5 পাবা, মানে খুব ভালো লিখলেও 5 পাবা। বাট যদি এমন হয় যে তোমার এই 10 লাইনের মধ্যে সিম্পল সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আছে মনে করো 3টা, প্যাসিভ ভয়েসে আছে মনে করো একটা, কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছো একটা, কম্পাউন্ড দিয়েছো মনে করো একটা, ডিগ্রি দিয়েছো মনে করো একটা, সেক্ষেত্রে এক্সামিনার যেটা বুঝবে সেটা হচ্ছে যে এই ছেলের স্ট্রোক অনেক বেটার, গ্রামাটিক্যাল স্ট্রোক অনেক বেটার, ভোকাবুলারি স্ট্রোক অনেক বেটার, সেন্টেন্স স্ট্রাকচার স্কিল অনেক বেটার। তখন তুমি এখানে ফুল মার্কটা পাবা, 10-এর মধ্যে হয়তো 8 অথবা 9 পেয়ে যেতে পারো। বাট তুমি যদি সবই সিম্পল সেন্টেন্স লিখে আসো তাহলে এটা খুব অ্যাভারেজ হবে, বেসিক লেভেল। সো অ্যাডভান্স লেভেলে লিখতে হলে তোমাকে কিছু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ডিগ্রির সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কিছু শো ডাউন করতে হবে। ইভেন তুমি চাইলে ন্যারেশন থেকেও একটা সেন্টেন্স লিখতে পারো। একটা সিম্পল সেন্টেন্স যে অর্থ প্রকাশ করে তুমি সেই একই অর্থ ভয়েস, ন্যারেশন, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ডিগ্রিতে প্রকাশ করতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন আমি যদি বলি যে, যেমন আমি যদি বলি যে আমার একটা লাল গরু আছে, সো এটাকে তুমি সিম্পল সেন্টেন্সে লিখতে পারো, আই হ্যাভ এ রেড কাউ। আবার তুমি এভাবে লিখতে পারো যে আই হ্যাভ এ কাউ দ্যাট ইজ রেড, অথবা আই হ্যাভ এ কাউ অ্যান্ড ইট ইজ। সো বেসিক্যালি অর্থ কিন্তু সেম আছে, মানে একই অর্থ প্রকাশ করার জন্য তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনো একটা ইউজ করতে পারো। আবার
যদি বলি যে আমরা সমস্যার সমাধান করেছিলাম, এখানে যদি লিখি যে উই সলভ দ্য প্রবলেমস, তো একইভাবে তুমি এটাকে প্যাসিভেও লিখতে পারো। তো তুমি প্যারাগ্রাফের মধ্যে উই সলভ দ্য প্রবলেমস লিখতে পারো, আবার প্রবলেমস ওয়ার ফাইনালি দ্য প্রবলেমস ওয়ার সলভড বাই আস। খুবই সুন্দর কিন্তু। সো যদি বলো ফাইনালি উই সলভ দ্য প্রবলেমস, অথবা তুমি যদি বলো যে ফাইনালি দ্য প্রবলেমস ওয়ার সলভ বাই আস, দ্যাটস বেটার। অর্থাৎ তোমাকে শোনাউন করতে হবে যে তুমি যে অনেক কিছু জানো। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা বেসিকের জন্য টেন্স ভোকাবুলারি এনাফ, বাট অ্যাডভান্সের জন্য তোমাদেরকে ভয়েসের অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন এগুলো তোমাদেরকে ঢোকাতে হবে। এরপরে তোমরা যদি, এখন আমরা একেবারে সরাসরি টেকনিকে চলে আসছি। টেকনিক, কৌশল। আচ্ছা, আমি তোমাদেরকে এই কৌশল যদি বলি, সেখানে তোমাদেরকে বলবো যে রাইটিং স্কিল বলতে আসলে কি বোঝায়। রাইটিং স্কিল বলতে বাক্য লিখতে পারা। বাক্য লিখতে পারা। রাইটিং স্কিল বলতে জাস্ট সেন্টেন্স লিখতে পারা, এর বাইরে কিচ্ছু না। যেমন আমি তোমাদেরকে বলি, এই যে মনে করো, এটা হলো ট্রান্সলেশন। মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। তোমাকে কি করতে হবে, এই বাক্যটাকে ইংলিশে লিখতে হবে। এটা একটা বাক্য না? তিনি আমার সব সেমিনারে যেতেন, এটা একটা বাক্য, তোমাকে এই বাক্যটা সঠিকভাবে ইংলিশে লিখতে হবে। তাহলে ট্রান্সলেশন মানে কি? জাস্ট বাক্য লেখা, আর কিচ্ছু না। ইন্ডিভিজুয়াল বাক্য লেখা, অনেকগুলো বাক্য মিলে সেটা একটা প্যারাগ্রাফ হবে। তাহলে তুমি যখন ট্রান্সলেশন করতেছো, তখন তুমি কি করতেছো? বাক্য লিখতেছো, শুদ্ধ করে বাক্য লিখতেছো। এখানে পাঁচটা বা ছয়টা বাক্য আছে, তোমাকে লিখতে হবে। তখন যখন তুমি প্যারাগ্রাফ লিখতেছো, তখন তুমি কি করতেছো? 10টা বা 12টা বাক্য লিখতেছো। আবার যখন তুমি ফিল ইন দ্য গ্যাপ করতেছো, তখন তুমি কি করতেছো? তখনও তুমি বাক্য লিখতেছো। ঢাকা সিটি গ্যাপ দিয়ে রাখছে, দ্য বাউন্ডারি অফ দ্য রিভার বুড়িগঙ্গা বাই সাকিং আউট অফ ইট। এটা একটা ফুল বাক্য তারা লিখে দিয়েছে, একটা শব্দ উঠিয়ে দিয়েছে, তোমাকে সেই শব্দটা দিয়ে এই বাক্যটাকে তোমাকে ফিল আপ। আবার যখন মেকিং সেন্টেন্স আসতেছে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে হবে। তাহলে তুমি প্যারাগ্রাফ যখন লিখতেছো, তখন তোমাকে বাক্য লিখতে হবে। 10টা, 11টা, 12টা বাক্য লিখতে। যখন তুমি মেকিং সেন্টেন্স করতেছো, তখন তোমাকে প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য লিখতে হবে। যখন তুমি ট্রান্সলেশন করতেছো, তখন তোমাকে বাক্য লিখতে হবে। ফিল ইন দ্য গ্যাপে বাক্য লিখতে হবে। এক্সপ্লানেশনে তোমাকে 5টা বা 6টা বাক্য লিখতে হবে। তাহলে রাইটিং স্কিল বলতে মূলত কি বোঝায়? বাক্য লিখতে পারা। জাস্ট বাক্য লিখতে পারা। অনেকগুলো বাক্য একসাথে হয়ে প্যারাগ্রাফ হয়, অনেকগুলো বাক্য একসাথে হয়ে ফিল ইন দ্য গ্যাপ হয়, অনেকগুলো বাক্য একসাথে হয়ে একটা এক্সপ্লানেশন বা ভাব সম্প্রসারণ হয়, অনেকগুলো বাক্য একসাথে হয়ে তোমার ট্রান্সলেশন হচ্ছে বা অনুবাদ। জাস্ট বাক্য লিখতে পারা। তো প্রথম যে কথাটা তোমাদেরকে আমি বললাম, যে অনেকে মনে করতে পারে যে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য আলাদা স্কিল, ফিল ইন দ্য গ্যাপের জন্য আলাদা স্কিল, ট্রান্সলেশনের জন্য আলাদা স্কিল, মেকিং সেন্টেন্সের জন্য আলাদা স্কিল। নো, কোথাও কোনো আলাদা স্কিল নেই। তোমাকে সব জায়গায় বাক্য লিখতে হবে। তাহলে ইংলিশের রাইটিং স্কিলের মূল হচ্ছে তোমাকে বাক্য লিখতে শিখতে পারো। জাস্ট একটা বাক্য লেখা শিখতে পারো। বাক্য কিভাবে লিখবো, সঠিক করে কিভাবে লিখবো? বাক্য কিভাবে সঠিক করে লিখবো, নাও এই কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে। তো এটার একেবারে সহজ যে টেকনিক, সেটা হলো ভার্ব প্লেস করা, ভার্ব বসানো। দ্যাটস অল। 100% সঠিক বাক্য হয়ে গেল। প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা ভার্ব থাকে। ভার্ব বলতে আমি এখানে বোঝাচ্ছি ফাইনাইট ভার্ব।
মূল ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? সাবজেক্ট যা করে। সাবজেক্ট যে কাজটা করে সেটা হলো ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা কোনো বাক্য হবে না। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। সো প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং তোমার কাজ হচ্ছে সেই ভার্বটাকে ধরে বসাবে। ভার্ব কিভাবে বসাবা? টেন্স অনুযায়ী বসাবে। টেন্স অনুযায়ী তোমাকে ভার্ব। তাহলে আমি তোমাদেরকে বললাম যে রাইটিং স্কিল বলতে মূলত একটাই মাত্র স্কিল, সেটা হলো বাক্য লিখতে পারা। বাক্য কিভাবে তুমি সঠিকভাবে লিখতে পারবা সেটা হলো যে ওই প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা ভার্ব থাকে, সেই ভার্বটাকে খুঁজে বের করে সেইটা বসাই দিবে। আর কিচ্ছু লাগবে না, তোমার বাক্য 100% সঠিক। তুমি যদি ভার্বকে সঠিকভাবে বসাইতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাবা। বাকিগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নেই, যাই করো। আবার বলছি, একটা বাক্য যত বড় বড় অথবা যত ছোট হোক না কেন, তুমি যদি সঠিকভাবে ভার্বটাকে বসাতে পারো তোমার বাক্য সঠিক। ভার্বের বাইরে যা কিছু বাক্যের মধ্যে আছে সেগুলো ভুল লিখলেও কোনো সমস্যা না, সেগুলো ভুল হলেও কোনো প্রবলেম না, বা সেগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে ভার্ব কিভাবে বসাবো? টেন্স অনুযায়ী বসাতে। যেমন তোমাকে যদি ভার্বটাকে তুমি যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে তোমাকে লিখতে হবে ইট। যদি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমাকে লিখতে হবে ইজ ইটিং। যদি দেখো প্রেজেন্ট পারফেক্ট, তোমাকে লিখতে হবে হ্যাভ ইটেন। যদি দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, তোমাকে লিখতে হবে এট। যদি দেখো পাস্ট পারফেক্ট, তাহলে তোমাকে লিখতে হবে হ্যাড ইটেন। যদি দেখো তুমি পাস্ট কন্টিনিউয়াস, তোমাকে দিতে হবে ওয়াজ ইটিং। যদি দেখো ফিউচার টেন্স, তোমাকে উইল শ্যাল দিতে হবে। অর্থাৎ তোমাকে টেন্স অনুযায়ী ভার্বটা বসাতে হবে। তো টেন্সের আলোচনা আমি এখন করবো না, এটা হলো বড় আলোচনা হবে। আমি ধরে নিচ্ছি তোমরা টেন্সটা শুধু বলে দিই যে যে কোনো কাজ যদি চলমান হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি বসে। প্রেজেন্টে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, পাস্টে হলো ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, এবং ফিউচারে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের আইএনজি। যদি কোনো কাজ শেষ হয়ে গেছে, মানে এই মাত্র শেষ হয়ে গেছে, শেষ, তাহলে পারফেক্ট হয়। এবং সেই পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে তোমাকে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি দিতে হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তোমাকে হ্যাড প্লাস ভি থ্রি দিতে হবে। এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে তোমাকে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রি দিতে হবে। আর যদি কোনো কাজ এমন হয় যে কিছু অংশ শেষ কিছু অংশ চলমান, সেক্ষেত্রে তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ভি টু হবে, পাস্ট ফর্ম হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যদি বলে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি লিখছি, আমি পড়ছি, এটা হলো কন্টিনিউয়াস টেন্স ভার্বের আইএনজি। আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি, আমি ধরেছি, মেরেছি, এগুলো হচ্ছে পারফেক্ট টেন্স ভার্বের ভিত্তি হবে। যে কোনো সিম্পল স্টেটমেন্ট, আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি মারি, আমি ধরি, আমি ঘুমাই, আমি নাচি, আমি গাই, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভার্বের বেস ফর্ম হবে। অতীতের কোনো কিছু বিষয়, আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, করেছিলাম, মেরেছিলাম, ধরেছিলাম, এগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স ভি টু হবে। 3 দিন ধরে খাচ্ছি, তার মানে এখনো খাওয়া শেষ হয় নাই, কিছু অংশ শেষ কিছু অংশ চলমান, তখন তোমাকে হ্যাভ বিন, হ্যাজ বিন ইটিং দিয়ে দিতে হবে। আমি খাবো, শ্যাল উইল দিতে হবে। এই হচ্ছে মোটামুটি টেন্সের আলোচনা। তাহলে আমাদের রাইটিং স্কিলের কৌশল মূলত দুইটা। আবার বলছি যে তোমাদের বিভিন্ন বইয়ে তোমাদের বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের কৌশল থাকতে পারে, সেগুলোর দিকে যাবা না। রাইটিং স্কিলের কৌশল মূলত কয়টা? দুইটা। একটা হলো বাক্য লিখতে পারা, এবং সেই বাক্য লেখার জন্য বাক্য থেকে ভার্বটাকে টেন্স অনুযায়ী সঠিকভাবে বসানো, হয়ে গেল তোমার রাইটিং। কঠিন কিছু, একেবারে হার্বাল প্রোডাক্ট। পৃথিবীতে যে কোনো কিছুর জন্য শত শত নিয়ম থাকে, আমি তোমাদেরকে একটা মাত্র নিয়ম দিয়েছি। কয়টা নিয়ম দিয়েছি? জাস্ট একটা নিয়ম দিয়েছি। পৃথিবীর ইতিহাসে কোনো রাইটিং তোমাদের প্রবলেম হবে না। জাস্ট বাক্য লিখতে হবে, বাক্য থেকে ভার্বটাকে খুঁজে সেই ভার্বটাকে টেন্স অনুযায়ী বসাতে হবে।
একটা মাত্র টেকনিক ফলো করলে, 1 মাস প্র্যাকটিস করো এই টেকনিক ফলো করে, 1 মাস পরে তোমাদের রাইটিং এ কোথাও কোনো প্রবলেম থাকবে না। লেটস সি। যেহেতু তোমাদেরকে ইন্ডিভিজুয়াল বাক্য লিখতে হবে, অনেকগুলো বাক্য একসাথে করে সেটা আইদার অনুবাদ হবে, ফিল ইন দ্য গ্যাপ হবে, প্যারাগ্রাফ হবে, এক্সপ্লেনেশন হবে, সবকিছু হবে। আচ্ছা, এক্সপ্লেনেশন বলতে তোমরা কি বোঝো আমাকে একটু বলো। এক্সপ্লেনেশন মানে কিন্তু যখন তোমাদেরকে বলবে এক্সপ্লেইন করো, তখন অনেকে ভাবতে পারে আমাকে হয়তো রিফারেন্স, কনটেক্সট এগুলো লিখতে হবে। এগুলো কিন্তু না, এটা কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু মাথায় রেখো। এক্সপ্লেনেশন মানে হচ্ছে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ভাব সম্প্রসারণ করতে হবে 5 থেকে 6টা লাইনে। এখানে কোনো রিফারেন্স থাকবে না, কনটেক্সট থাকবে না, কিছুই থাকবে না, জাস্ট একটা প্যারাগ্রাফ হবে। বোঝো নাই কিছু? জাস্ট একটা প্যারাগ্রাফ হবে। আর একটু যদি দেখিয়ে দিয়ে আসি। আচ্ছা, এগুলো আমি সামনে আসবো তোমাদের ক্ষেত্রে। দেখো, বাট মোটা দাগে আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা টপিকে তোমাদেরকে বাক্য লিখতে হবে, মেকিং সেন্টেন্সে বাক্য লিখতে হবে। ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করেছি। আমি বলেছি যে যে কোনো একটা বাক্য লেখার ক্ষেত্রে সহি শুদ্ধভাবে আমাদের কাজ কি হবে? একমাত্র টেকনিক, সেটা হলো ভার বসানো। এর বাইরে কোনো টেকনিক আমাদের নেই। এখন তোমরা আমাকে বলো যে এখানে ভার, জাস্ট ভার্ব কোনটা সেটা আমাকে বল। আমাদের প্রথম কাজ হবে ভার্বকে খুঁজে বের করা। এই সেন্টেন্সে ভার্ব কোথায়? তোমরা এখানে কমেন্টে জানাও যে এই সেন্টেন্সে ভার্ব কোনটা। আমি বলেছি তোমরা দেখ, তোমাদেরকে আমি বলেছি যে মানে গ্যারান্টি দিয়েছি যে তোমরা 1 মাস এই একটা টেকনিক ফলো করে প্র্যাকটিস করবা। 1 মাস এই একটা টেকনিক ফলো করে প্র্যাকটিস করলে তোমাদের কারো লিখিত অংশে প্রবলেম থাকবে না। তাহলে ছাত্র ভার্ব মানে কি? ভার্ব মানে হলো কোনো কিছু করা, কোনো কিছু করা, অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। তো ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করেছি। সো এখানে ভাগ কোনটা তোমাদের কমেন্ট আমি দেখতেছি যে তোমরা কি বলো, দেশ স্বাধীন করেছি। তাহলে ভার্ব হচ্ছে স্বাধীন করা, স্বাধীন করাটা হলো ভার্ব। এখন আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে এই ভার্বটাকে টেন্স অনুযায়ী বসাতে হবে। স্বাধীন করেছি, করা শেষ, কোনো কিছু শেষ বোঝালে সেটাকে হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি পড়েছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি লিখেছি, এই ধরনের গুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে ভার্বটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। সো তোমাকে এখন স্বাধীন করেছে এর ইংরেজি কি হবে? জাস্ট তোমরা কমেন্টে বলো স্বাধীন করেছে এর ইংরেজি কি হবে। সো তোমরা এটা লিখতে পারো মেড আওয়ার কান্ট্রি ফ্রি। মেড আওয়ার কান্ট্রি ফ্রি। মেড আওয়ার কান্ট্রি ফ্রি মানে কি? আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি। তাহলে তোমরা এখানে বলতে পারো যে মেড আওয়ার কান্ট্রি ফ্রি। অথবা তোমরা এখানে লিখতে পারো, আমি এটাতেই শুরু শুরু করে আর কি। তাহলে তোমরা ভার বসিয়ে ফেললা যে মেড আওয়ার কান্ট্রি ফ্রি, দেশকে স্বাধীন করেছি। শেষ। তুমি ভার বসিয়ে দিলা মানে কি? তোমার বাক্য লেখা 100% শেষ। এখন বাকিগুলো তুমি বসাবা, সাবজেক্ট বসাতে হবে, কারা স্বাধীন করেছে? আমরা স্বাধীন করেছি। তাহলে ওই হচ্ছে সাবজেক্ট। আর ভি3 আগে এখন কি দিতে হবে? হ্যাভ দিতে হবে। বাকিগুলো তোমরা এখন তোমাদের মতো করে বসিয়ে দিবা, যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিবা। ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে, বিনিময়ে ইংরেজি কি? ইন এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে হলো বিনিময় করা। ইন এক্সচেঞ্জ মানে হলো বিনিময়ে। কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে। তাহলে এখানে রক্ত, তাজা রক্ত, তাজা রক্ত ইংরেজি কি? ফ্রেশ। ফ্রেশ মানে হলো তাজা, ফ্রেশ মানে তাজা। ব্লাড মানে হলো রক্ত। কাদের? ছাত্রদের, অব দ্য স্টুডেন্টস। দেখো, উই হ্যাভ মেড আওয়ার কান্ট্রি ফ্রি ইন এক্সচেঞ্জ অফ ফ্রেশ ব্লাড অব দ্য স্টুডেন্টস। পুনরায়। তাহলে তুমি পুনরায় ইংরেজি কি? এগেন। তুমি এই এগেনটা শুরুতে দিতে পারো যে এগেন উই হ্যাভ মেড, অথবা উই হ্যাভ মেড এগেন, অথবা এগেনটা তুমি শেষেও দিয়ে দিতে পারো। অর্থাৎ তুমি যেখানে দাও না কেন কোনো প্রবলেম না। আমি তোমাদেরকে বলেছি যে জাস্ট ভার বসাতে হবে।
তোমার সেন্টেন্স সঠিক। তাহলে তুমি এই যে হ্যাভ মেড আওয়ার কান্ট্রি ফ্রি, এই যে ভার্বটা বসাইলা, এখন বাকি যে অংশটুকু বিনিময়ে, এক্সচেঞ্জ মানে বিনিময় করা, তো তুমি যদি এই অংশটুকু শুরুতে দাও, কোনো প্রবলেম না। ইন এক্সচেঞ্জ অফ ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস উই হ্যাভ মেড আওয়ার কান্ট্রি ফ্রি, 100% সঠিক। তুমি যদি এই অংশটুকু সেন্টেন্সের মাঝখানে দাও, তাও 100% সঠিক। এজন্য আমি তোমাদেরকে বলেছি যে তুমি যদি ভার্বটা বসাও, তোমার বাক্য 100% সঠিক। কারণ বাকি যে জিনিসগুলো আছে তুমি সেগুলো ধরে ধরে লিখবা। ছাত্র ইংরেজি কি? স্টুডেন্টস। তাজা ইংরেজি কি? ফ্রেশ। রক্ত ইংরেজি কি? ব্লাড। বিনিময় ইংরেজি কি? এক্সচেঞ্জ। পুনরায় ইংরেজি কি? এগেন। এই শব্দগুলো তুমি বাক্যের শুরুতে, মাঝে, শেষে যেখানেই বসাও না কেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা যদি আবার লিখি যে আমরা স্বাধীন করেছি, মানে কি? স্বাধীনতা অর্জন করেছি। ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশের স্বাধীনতা অর্জন করেছি, আর দেশ স্বাধীন করেছি, একই কথা। তাহলে আমরা এটা লিখতে পারি যে হ্যাভ অ্যাচিভড, হ্যাভ অ্যাচিভড মানে কি? অর্জন করেছি। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, হয়ে গেল। ভার বসানো হয়ে গেল, মানে কি? বাক্য শেষ। হ্যাভ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করেছি। কারা করেছে? আমরা। তাহলে এখানে আমরা ইংরেজি কি? ওই, হয়ে গেল। বাকিগুলো যা আছে বসাই দাও। ইন এক্সচেঞ্জ অফ ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস, এগেন। যত সাজিয়ে লিখতে পারবা ভালো, বাট তোমার ভার্ব যদি সঠিক হয় তাহলে তুমি নম্বর পাবে। এরপরে এখন দেখো, আমি যেটা লিখেছি যে ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করি। আগে ছিল করেছি, এখন হলো করি। দুইটার মধ্যে পার্থক্য কি? যখন আমি বলেছি স্বাধীন করেছি, করেছি এটা মানে শেষ, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর যখন আমি বলি স্বাধীন করি, আমি পড়ি, আমি খাই, আমি ঘুমাই, আমি লিখি, আমি দেখি, আমি শিখি, এগুলো হলো স্টেটমেন্ট। এটা স্টেটমেন্ট গুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেশ স্বাধীন করি, এটা একটা স্টেটমেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে তোমাকে ভার বসাতে হবে কি? সো ভার বসাতে পারো গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অথবা ভার বসাইতে পারো, ভার্বের V1 দিতে হবে, অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তারপরে ভার বসাইতে পারো উই অবটেইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ভার বসাতে পারো উই টেস্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই টাচ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। যেটা দিবা সেটাই হবে। সবগুলো একই অর্থ প্রকাশ করে। গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অবটেইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স, টেস্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, টাচ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, একই কথা। বাকি যা আছে তাই। ইন এক্সচেঞ্জ অফ ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ তোমাদেরকে আমি বলেছি যে তোমরা যদি এই প্যাটার্নটা ফলো করে প্র্যাকটিস করো 15 থেকে 20 দিন, তোমরা বস হয়ে যাবে পুরা। আমরা আরো একটা সেন্টেন্স আমরা দেখি, আমরা একটু একটু করে সেন্টেন্স গুলো বড় করতেছি। দেখো, এখন আমরা যেটা লিখেছি যে ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করলেও এখনো ষড়যন্ত্র বিদ্যমান। এই সেন্টেন্সকে তুমি সিম্পলে লিখতে পারবা, তুমি কমপ্লেক্সে লিখতে পারবা, তুমি কম্পাউন্ডে লিখতে পারবা। এখন তুমি যদি বলো যে স্যার আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝি না, তাহলে তো প্রবলেম। আমি একটা ফাউন্ডেশন ক্লাস নিয়েছিলাম, সেখানে এগুলো বুঝিয়েছিলাম সুন্দর করে। সিম্পলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব।
কমপ্লেক্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। একইভাবে কম্পাউন্ড হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে কনজাংশন, যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স লিখবা তখন এই কনজাংশন গুলো হতে হবে সাবঅর্ডিনেট কনজাংশন। আর যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্স লিখবা তখন এগুলো হবে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এন্ড, অর, বাট। আর যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স লিখবা তখন তোমার কনজাংশন গুলো হবে টিল, আনটিল, দো, অলদো, এস, সিন্স, বিফোর, আফটার, ইফ, দ্যাট, বিকজ, আনলেস, হোয়েদার, এবং সমস্ত ডব্লিউএইচ, হু, হোয়েন, হাউ, এগুলো আর কি। তাহলে তুমি সেন্টেন্সটাকে, তোমার যদি মন চাই তুমি সিম্পলি লিখবা, সিম্পল লিখতে পারো, কমপ্লেক্স লিখতে পারো, কম্পাউন্ড লিখতে পারো। তাহলে স্বাধীন করলেও এখনো ষড়যন্ত্র বিদ্যমান। তুমি যদি সিম্পলে লেখো, ধরলাম তুমি সিম্পলে লিখবা, সিম্পলে যদি তুমি লেখো তাহলে তোমার এখানে মাত্র একটা একটাকে ভার বানাতে হবে, একটাকে মূল ভার বানাতে হবে। সেক্ষেত্রে এখানে ষড়যন্ত্র বিদ্যমান, এই বিদ্যমান থাকাটা হচ্ছে ভার। তাহলে বিদ্যমানের ইংরেজি কি? চলমান। ষড়যন্ত্র বিদ্যমান মানে কি? ষড়যন্ত্র চলমান। চলমানের ইংরেজি কি? ভার বসাও। এটা হলো ইজ অনগোয়িং। ইজ অনগোয়িং মানে হলো ষড়যন্ত্র, মানে চলমান বা বিদ্যমান। চলমান বা বিদ্যমানের ভার হচ্ছে ইজ অনগোয়িং। তাহলে তুমি যদি সিম্পল সেন্টেন্স করো তাহলে তোমাকে চলমান থাকা, ষড়যন্ত্র চলমান, চলমান থাকা, এটা হলো ভার। ইজ অনগোয়িং, কি চলমান? ষড়যন্ত্র। ষড়যন্ত্র ইংরেজি কি? কনস্পাইরেসি। কনস্পাইরেসি। সো তুমি এটা দা, দা দিলে একটু ভালো দেখাই। দ্য কনস্পাইরেসি ইজ অনগোয়িং, ষড়যন্ত্র চলমান বিদ্যমান। দেশ স্বাধীন করলেও, তাহলে সিম্পল সেন্টেন্স যখন তুমি দিবা করলেও মানে কি? দেশ স্বাধীন করা সত্ত্বেও। সত্ত্বেও ইংরেজি কি? ডিসপাইট। ডিসপাইট অ্যাচিভিং। এখন তোমাকে এই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করে ফেলতে হবে, কারণ এটা সিম্পল সেন্টেন্সে লিখতেছো। ডিসপাইট অ্যাচিভিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এরপরে ওই যে একই কথা লিখতে হবে, ইন এক্সচেঞ্জ অফ ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস এগেন। তো তুমি এটাকে এভাবে বলতে পারো যে ডিসপাইট অ্যাচিভিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ইন এক্সচেঞ্জ অফ দ্য ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস, দ্য কনস্পাইরেসি ইজ অনগোয়িং। অথবা তুমি বলতে পারো, মানে মূল কথা হচ্ছে যে তোমার মূল যে ভার্ব ইজ অনগোয়িং, দ্য কনস্পাইরেসি ইজ অনগোয়িং, এটুকু বাদে বাকি অংশটুকু তুমি সেন্টেন্সের শুরুতে দাও, মাঝে দাও, শেষে দাও, একই কথা, কোনো প্রবলেম নাই। মেইনটা হচ্ছে তোমাকে ভার্বটাকে বসানো। এবার যদি তোমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে লেখো তাহলে কি করতে হবে? ও মাই গড। যদি তোমরা কমপ্লেক্সে লেখো তাহলে তোমাদের কি করতে হবে? কমপ্লেক্সে লিখলে তোমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটার কনজাংশন কি হবে তোমাকে আগে ঠিক করে নিতে হবে। ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করলেও এখনো ষড়যন্ত্র বিদ্যমান, তার মানে কি? এটাকে তুমি
কনজাংশনে আনলে, যদিও দেশ স্বাধীন করেছি তারপরও ষড়যন্ত্র বিদ্যমান। যদিও যদিও দেশ স্বাধীন করেছি তারপরও ষড়যন্ত্র বিদ্যমান। তাহলে যদিও ইংরেজি কি? অলদো। অলদো অথবা দো। যদিও দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন করেছি, কি করেছি ইংরেজি অ্যাসিভ। সো দো or although we we have achieved our independence, the conspiracy is ongoing। যেটা লিখলাম এখন সেটা লিখে দিতে হবে, the conspiracy is ongoing। আবার তুমি যদি এটাকে কম্পাউন্ডে লিখতে চাও তাহলে তোমাকে এখানে দিতে হবে and or অথবা but। তখন তোমাকে লিখতে হবে এভাবে, we have achieved our independence but, কিন্তু the conspiracy is ongoing। তো তুমি একটা সেন্টেন্সকে তুমি চাইলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিন ভাবেই লিখতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো এবার আমি কি বলেছি, ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন করেছি, কিন্তু দেশ সংস্কারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখা দরকার। খুবই বড় একটা সেন্টেন্স, বাট কঠিন? মোটেও কঠিন না। কারণ কি, আমরা বলেছি যে আমাদের ভার্ব দরকার। তাহলে এখানে দুইটা বাক্য আছে, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। তাহলে দেশ স্বাধীন করেছি, স্বাধীন করেছি, এটার ভার্ব হচ্ছে অ্যাসিভড ইন্ডিপেন্ডেন্স। স্বাধীন করেছি মানে কি, অর্জন করেছি। অ্যাসিভ মানে অর্জন করা। আমি কিন্তু এখানে অ্যাসিভের পরিবর্তে অবটেইনড দিতে পারো, টাস্কড দিতে পারো, টেস্টেড দিতে পারো, গেইনড দিতে পারো। সো যে কোনো একটা দিলেই কিন্তু হবে। সো ওই সাবজেক্ট আমরা, ভার্বের ভিতরের আগে একটা হ্যাভ বসাতে হবে, অক্সিলারি ভার্ব। সো উই হ্যাভ অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। কিসের বিনিময়ে? একই কথা লিখতে হবে, ফ্রেশ ইন এক্সেন্স, ফ্রেশ ব্লাড অফ দ্য স্টুডেন্টস। কিন্তু বাদ দিয়ে দাও, দেশ সংস্কারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখা দরকার। এখানে ভার্ব কি? ভার্ব বসাতে হবে, অব্যাহত রাখা। অব্যাহত রাখা হচ্ছে ভার, না, এটা হলো ফাইনাইট ভার্ব না, দরকার। এটা হলো ফাইনাইট ভার্ব। দরকার ইংরেজি কি? নিড। নিড মানে দরকার, এবং তোমরা খুব ভালো করে জানো যে নিড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে তোমরা এখানে ভার্বটাকে বসিয়ে দাও, নিড। শেষ, তোমার বাক্য রচনা শেষ। ভার্ব বসানোর পরে এখন তুমি বাকিগুলো বসাবা। সো নিড মানে দরকার, কাদের দরকার? আমাদের দরকার। তাহলে উই নিড, আমাদের দরকার। কি দরকার? অব্যাহত রাখা। তাহলে অব্যাহত রাখা ইংরেজি কি হবে? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? অব্যাহত রাখা। উই নিড কন্টিনিউ, যেহেতু নন ফাইনাইট ভার্ব একটা টু দিতে হবে, উই নিড টু কন্টিনিউ। কি অব্যাহত রাখতে হবে? সংগ্রাম। সংগ্রাম ইংরেজি কি? স্ট্রাগল। আর কেন রাখতে হবে? দেশ সংস্কারের জন্য। জন্য ইংরেজি কি? ফর। ফর মানে জন্য। সংস্কার ইংরেজি কি? রিফর্ম। ফর দ্য রিফর্ম। দেশ ইংরেজি কি? কান্ট্রি অফ দা। তাহলে আমরা একটা একটা করে লিখলাম, কিন্তু কত সুন্দর হয়ে গেল দেখো। উই হ্যাভ অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাট উই নিড টু কন্টিনিউ আওয়ার স্ট্রাগল ফর দ্য রিফর্ম অফ দ্য কান্ট্রি। কেন রিফর্ম না দিয়ে রিফরমেশন হবে, হ্যাঁ, নাউন করে দিতে হবে, রিফরমেশন। কঠিন মনে হচ্ছে? যত কঠিন বাক্য হোক না কেন, 100% গ্যারান্টেড তোমার সঠিক হবে। আবার আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি, আমরা অনেকে আমাকে বলে, স্যার আমরা লিখি কিন্তু আমার লেখাটা সঠিক
নাকি ভুল, এটা তো বুঝতে পারি না। এটা কিভাবে বুঝবো? না, এই অপশন নেই তোমার হাতে। তোমার যদি টেন্স ঠিক থাকে, তাহলে তুমি নিজেই বলতে পারবা যে 100% তুমি সঠিকভাবে লিখেছো। কারণ একটা সেন্টেন্স তোমরা যখন লেখো, তখন টেন্সের ভার্ব ছাড়া অন্যগুলো ভুল হওয়ার কোনো অপশন নেই। কোনো অপশন নেই। ভুল হলে শুধু ভার্বই ভুল হতে পারে, বাকিগুলো তো ভুল হওয়ার কোনো সংগ্রাম সম্ভব না। কারণ উই মানে আমরা, এখানে উই এর বিকল্প দেওয়ার কোনো সুযোগ নেই। স্ট্রাগল মানে সংগ্রাম, বিকল্প কোনো সুযোগ নেই। কান্ট্রি মানে দেশ, আলাদা দেওয়ার কোনো সুযোগ নেই। ভুল হলে তোমাকে এখানে ভুল হবে, হ্যাভ অ্যাসিভ না দিয়ে তুমি এখানে অ্যাসিভিং, অ্যাসিভ, অনেক কিছু 12 রকমের ভার্ব আছে এখানে দিতে পারো। সো তোমাদেরকে আমি বলতে পারি, তোমরা যত জটিল কুটিল বাক্য তোমাদের সামনে তোমরা নিয়ে আসো, জাস্ট ভার্বটাকে ধরবা, কোন টেন্সে আছে ধরবা, ভার্বটাকে বসিয়ে দিবা, শেষ। বাকিগুলো তুমি সেন্টেন্সের শুরুতে, মাঝে, শেষে, যেখানে বসাও কোনো সমস্যা নেই। আমরা আরো একটা বাক্য দেখি। ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা 36শে জুলাই হেলিকপ্টারে করে মামু বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। ওকে, এখন তুমি এটাকে, আমি আগেই বলেছি, তুমি এটাকে সিম্পলে লিখতে পারো, তুমি এটাকে কমপ্লেক্সে লিখতে পারো, তুমি এটাকে কম্পাউন্ডে লিখতে পারো, তুমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারো, প্যাসিভ ভয়েসেও লিখতে পারো। আচ্ছা, খুবই জটিল একটা বাক্য মনে হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি জটিল সহজ এগুলো কোনো ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে কি, ভার্ব খুঁজে বের করা। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? ইয়া আইয়ুহাল স্টুডেন্টস কুল জালিকাল ভার্ব কোনটা? তোমরা আমাকে বলে দাও যে কোনটা হলো ভার্ব। পালিয়ে গিয়েছিল, তাই না? পালিয়ে গিয়েছিল। সো পালিয়ে গিয়েছিল, এটা কোন টেন্স? পালিয়ে গিয়েছিল, অতীতের কথা। পালিয়ে গিয়েছিল, আজকের কথা না, অতীতের কথা। তার মানে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে ভার্ব কি হয়? V2। ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লি মানে পলায়ন করা। ফ্লি মানে কি? পলায়ন করা। তাহলে ফ্লি মানে পলায়ন করে, V2 কি হবে? ফ্লিট। আমার যদি ভুল হয়, তোমরা সংশোধন করে দিবা। ফ্লিট মানে হলো পলায়ন করা। ওকে, তাহলে পলায়ন করেছিল, আমরা ভার্ব দিয়েছি, তোমার বাক্য সঠিক। এখানেই তোমার বাক্য লেখা শেষ। এখন তুমি বাকিগুলো দিবা। কে পলিয়ে গিয়েছিল? শেখের বেটি। শেখের বেটির নাম কি? শেখ হাসিনা। ফ্লিট, পালিয়ে গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল? দিল্লি। টু দিল্লি। কিসে করে? হেলিকপ্টারে করে। তো দাও, বাই হেলিকপ্টার। কেন পালিয়ে গিয়েছে, কখন পালিয়ে গিয়েছিল? 36শে জুলাই। তাহলে দাও, অন 36 জুলাই। কেন পালিয়ে গিয়েছিল? আন্দোলনের মুখে। ওকে, আন্দোলনের মুখে মানে কি? আন্দোলন ফেস করে, ফেসিং। তীব্র আন্দোলন, তীব্র ইংরেজি কি? সিভিয়ার। সিভিয়ার মানে তীব্র। আন্দোলন ইংরেজি কি? মুভমেন্ট। কাদের আন্দোলন? ছাত্রদের। অফ স্টুডেন্টস। একটা জিনিস বাকি বা বাদ পড়ে গেছে, স্বৈর শাসক। তাহলে তুমি এখানে শুরুতে দিয়ে দাও দা অটোক্রেট। তাহলে তুমি যদি শুধু এই জিনিসটাকে সঠিক করতে পারো, ভার্বটাকে, ফ্লিড মানে পালিয়ে গিয়েছিল, আর তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কে পালিয়ে গিয়েছিল?
শেখ হাসিনা। সে কে ছিল? স্বৈরশাসক, দা অটোক্রেট। কোথায়? টু দিল্লি। কেন? কিভাবে গেছিল? বাই হেলিকপ্টার। কবে? 16 জুলাই। কেন? ফেসিং মানে মুখোমুখি হয়ে। সিভিয়ার মুভমেন্ট কাদের? স্টুডেন্ট, ছাত্রদের। তাহলে একসাথে করে তুমি যদি এখন পড়ো দেখবা সুন্দর একটা বাক্য হয়ে গেছে। দ্য অটোক্রেট, শেখের বেটি, ফ্লিড টু দিল্লি বাই হেলিকপ্টার অন 36 জুলাই, ফেসিং দ্য সিভিয়ার মুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস। এখানে তুমি দা লাগাই দিলে আরো সুন্দর হবে। এগুলো কোনো ভুল না না। মানে আমি তোমাদেরকে আগেই বলেছি, ভার্ব ঠিক মানে সব। এই যে ভার্ব বাদে বাকি অংশটুকু তুমি কোথায় দিচ্ছ, দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেমন আমি এটা এভাবে বলতে পারি, দ্য অটোক্রেট শেখ হাসিনা ফ্লিড অন 36 জুলাই, ফেসিং দ্য সেভিয়ার মুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস টু দিল্লি বাই হেলিকপ্টার। কোনো সমস্যা নেই। মানে তুমি এই অংশটুকু যেভাবে ইচ্ছা সেভাবে বলো, যেটা আগে আনবা কোনো সমস্যা নেই। অথবা তুমি এভাবে বলতে পারো, দ্য অটোক্রেট শেখ হাসিনা ফ্লিট ফেসিং দ্য সিভিয়ার মুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস অন 36 জুলাই টু দিল্লি বাই হেলিকপ্টার। মানে ভার বাদ দিয়ে বাকি অংশটুকু তোমার যেভাবে মন চাই যেখানে ইচ্ছে দাও, কোনো প্রবলেম। অনেকে বলছে যে আমার সাউন্ড কম। দেখো, সাউন্ড তো আসলে কিছু করার নেই, আমি এমনিতেই আস্তে কথা বলি, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে পারি না। পুরুষ মানুষ তো বোঝো না, পুরুষ মানুষের কণ্ঠ তো একটু নিচু হয়। মহিলা মানুষ হইলে ঝগড়া করতে পারতাম মমতাজের মতো। মহিলাদের কণ্ঠ অনেক কর্কশ, ঝগড়া করাই পারদর্শী হয়। আর লজ্জা হচ্ছে পুরুষের ভীষণ, এটা তো বোঝো তোমরা। লজ্জা পুরুষের ভূষণ, মেয়েদের না। এক সময় মেয়েদের ছিল। তো এই জন্য আস্তে কথা বলি, আমি জোরে কথা বলতে পারি না, বাট কথা তোমরা শুনতে পারলেই হচ্ছে। এবং আহ, এমনিতেই আস্তে কথা বলি। এর উপর আবার তোমাদেরকে বললাম যে গত রাতের অ্যাক্সিডেন্ট, যেভাবেই হোক এসি অনেক কমিয়ে দিয়েছিলাম। এরপরে ওটা অ্যাডজাস্ট করতে ভুলে যে সবাই, বাসার সবাই ঠান্ডায় রাখা। আচ্ছা, ওকে। এরপরে আরো কিছু সেন্টেন্স দেখি। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমি বলেছি যে হোয়ার ইজ দ্য ভার্ব। এখানে ভার্ব কোনটা? বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। শুধু ছাত্র রাজনীতি মুক্ত হলে হবে না, শিক্ষক রাজনীতি মুক্ত হতে হবে, কারণ একটা আর একটাকে নিয়ে আসবে পরিপূরক। ছাত্র রাজনীতি থাকলে শিক্ষক রাজনীতি সেখানে মাস্ট আসবে, শিক্ষক রাজনীতি থাকলে ছাত্র রাজনীতি সেখানে মাস্ট আসবে। আমি নিজে ভুক্তভোগী। 2014 সালের জানুয়ারি মাসের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হলে আমি সহ আমাদের 39 জন শিক্ষার্থীকে আওয়ামী লীগের রাজনীতি করি নে এই কারণে সারা রাত ধরে আমাদেরকে পিটাইছিল, ঠিক আবরার ফাহাদকে যেভাবে মারছিল সেভাবে। আবরার ফাহাদ মারা গেছে, কিন্তু আমাদের সাথে যাদেরকে পিটিয়েছিল ওরা এখনো বেঁচে আছে, এই হলো পার্থক্য। তো তোমরা যারা ভুক্তভোগী হও নাই তারা কখনো বুঝতে পারবা না যে ছাত্রলীগ গত 16 বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কত হাজার হাজার শিক্ষার্থীকে আবরার ফাহাদের মতো করে সারা রাত ধরে পিটিয়েছে। কতটা ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর এরা, সেটা তোমরা নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন এবং জুলাই বিপ্লবে দেখতে পেয়েছো যে কতটা বীভৎস এবং ভয়ঙ্কর এরা। আমি নিজে এই ক্যাম্পাস রাজনীতির ভুক্তভোগী। আলহামদুলিল্লাহ গত প্রায় 4.5 বছর ধরে আমেরিকাতে আছি, এখানে দুইটা ইউনিভার্সিটিতে পড়েছি এবং এখন একটাতে পড়তেছি। কোথাও কোনো অনিরাপত্তা, কোথাও কোনো রাজনীতির কোনো ছোঁয়া নেই। তো এই যে এই সেন্টেন্সে ভার্বটা কি? বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। চাই, চাওয়াটা হলো ভার্ব। তাহলে এটা একটা স্টেটমেন্ট। আমরা চাই, আমরা বলি, আমরা খাই, আমরা পড়ি, আমরা দেখি,
আমরা বুঝি এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে ভার্বের ভি ওয়ান, তাহলে সাই ইংরেজি কি হবে? ওয়ান। সাই ইংরেজি কি হবে? ওয়ান। আর কি হতে পারে? এক্সপেক্ট। আর কি হতে পারে? ড্রিম। আর কি হতে পারে? উই ওয়ান্ট, উই এক্সপেক্ট, উই ড্রিম, উই ডিমান্ড। আর কি হতে পারে? উই ডিমান্ড। ডিমান্ড মানেও কিন্তু চাওয়া। ওকে, সো ভার্ব তোমাদের বসানো শেষ হয়ে গেল, এবং আমি বলেছি ভার্ব বসানো শেষ মানে বাক্য লেখা শেষ। এবার তুমি বললো চাই, কে চাই? শিক্ষার্থীরা চাই। তাহলে স্টুডেন্টস কোন জায়গার শিক্ষার্থী? বাংলাদেশের স্টুডেন্টস অফ। এর রয়ের জন্য অফ দিতে হয়, তোমরা তো জানো সবাই। বাংলাদেশ হলো বাংলাদেশ, আর যখনই থাকবে তখনই অফ দিতে হবে, অফ বিডি। কতজন? অধিকাংশ শিক্ষার্থী। তাহলে অধিকাংশ ইংরেজি কি? মোস্ট অফ দা। মোস্ট অফ দা মানে হলো অধিকাংশ। চাই, কি চাই? ক্যাম্পাস চাই। কি চাই? ক্যাম্পাস। তাহলে ক্যাম্পাস লেখো। ক্যাম্পাস। কেমন ক্যাম্পাস? রাজনীতি মুক্ত। মুক্ত ইংরেজি কি? ফ্রি। কি থেকে ফ্রি? পলিটিক্স। কাদের পলিটিক্স? ইজ টু এন্ড টিচার। তাহলে তুমি পুরো বাক্যটা একসাথে পড়ে দেখো, এবার কি হয়ে গেল? মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ওয়ান্ট ক্যাম্পাস ফ্রি ফ্রম পলিটিক্স অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। হয়ে গেল। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ এক্সপেক্ট দেয়ার ক্যাম্পাস। দিলে ভালো, সুন্দর দেখাবে, না দিলে কোনো সমস্যা নেই। ড্রিম দেয়ার ক্যাম্পাস, ডিমান্ড দেয়ার ক্যাম্পাস। মোস্ট অফ দ্য না দিয়ে তুমি দিতে পারো অলমোস্ট এভরি স্টুডেন্ট। অলমোস্ট এভরি স্টুডেন্ট, তাও দিতে পারো। আবার তুমি এখানে একসাথে লিখে দিতে পারো যে স্টুডেন্ট টিচার্স পলিটিক্স ফ্রি ক্যাম্পাস, তাও হবে। স্টুডেন্ট টিচার্স পলিটিক্স ফ্রি ক্যাম্পাস, তাও হবে, কোনো প্রবলেম। মূল বিষয় হচ্ছে এটা। এরপরে আমরা আরো একটা বাক্য দেখি। আমি ভ্যারাইটিস অফ বাক্য দেখাচ্ছি যেন তোমরা। এখানে দুইটা কিন্তু আছে, দুইটা বাক্য। আমি নমরুদ ফেরাউন দেখিনি। দেখিনি, এটা স্টেটমেন্ট। আমি কখনো বিদেশে যাইনি। আমি নায়াগ্রা ফলস দেখিনি। আমি সিয়ার্স টাওয়ার দেখিনি। আমি আটলান্টা মিউজিয়াম দেখিনি। আমি কানাডা দেখিনি। আমি হেরার গুহা দেখিনি। আমি কাশ্মীর দেখিনি। এগুলো স্টেটমেন্ট। তাহলে আমি দেখিনি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার মানে ভি ওয়ান। তাহলে দেখিনি ইংরেজি কি? ডোন্ট সি। কে দেখেনি? আমি। কাকে দেখিনি? নমরুদ ফেরাউন। কিন্তু তাহলে দাও বাট, দেখেছি। আচ্ছা, এখানে দেখিনিটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কেন হবে? তুমি কি দেখেছো? দেখিনি। তুমি খেলেছো? খেলিনি। তুমি পড়েছো? পড়িনি। তুমি কি হেসেছো? হাসিনি। তুমি কি লিখেছো? লিখিনি। তুমি লিখেছো, প্রেজেন্ট পারফেক্ট, সো লিখেছো, লিখিনি। আমি পড়েছি, আমি পড়িনি। আমি খেয়েছি, আমি খাইনি। সো প্রেজেন্ট পারফেক্ট হলে তোমাকে দিতে হবে ভার্বের ভি থ্রি। সো তোমাকে দিতে হবে সিন, দিতে হবে।
আর অক্সিলারি ভার্ব হবে আই হ্যাভ নট সিন, নমরুদ ফেরাও। বাট আমি দেখেছি, দেখেছি ইংরেজি কি, হ্যাভ সিন। হয়ে গেল কাকে? শেখ হাসিনা। সো এনি টাইপস অফ সেন্টেন্স, জাস্ট তুমি ভার্বটাকে ধরো, কোন টেন্সে আছে ফাইন্ড আউট করো। যখনই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তখনই ছাত্ররা দেশ বাঁচাতে এগিয়ে এসেছে। দেখো, এখানে ভার্ব হচ্ছে দুইটা। পৌঁছেছে একটা ভার্ব, এগিয়ে এসেছে এটা একটা ভার্ব। তাহলে দুইটা ভার্ব যেহেতু আছে, তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখো। যখন ইংরেজি কি হোয়েন, পৌঁছেছে, এটা একটা স্টেটমেন্ট। যখনই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তখনই ছাত্ররা দেশ বাঁচাতে এগিয়ে এসেছে। খেয়েছে, পড়েছে, গিয়েছে, লিখেছে, বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তোমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট। যদি এটাকে স্টেটমেন্ট বানাও তাহলে সেটা হবে, যখনই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়, তখনই ছাত্ররা দেশ বাঁচাতে এগিয়ে আসে। এগিয়ে আসে, এটা হলো স্টেটমেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যখনই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় তখনই এগিয়ে আসে, যখনই পৌঁছেছে তখনই এগিয়ে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পৌঁছেছে ইংরেজি কি, রিচ। প্রেজেন্ট পারফেক্টে ভার্বের কি হয়, ভি থ্রি, রিচড। অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাজ। কে পৌঁছাইছে, বাংলাদেশ, বিডি। সো হোয়েন বিডি হ্যাজ রিচড, কোথায় পৌঁছেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। দ্বার প্রান্ত হলো মার্জিন, মার্জিন মানে কি, বর্ডার। তোমরা তো জানো যে মার্জিন করি কোথায়, আমরা একদম খাদের কিনারায় আমরা মার্জিন করি। মার্জিন বলতে কি বোঝায়, একদম কিনারা, কিনারা হলো মার্জিন। রিচ টু দা মার্জিন অফ, ধ্বংস। ধ্বংস ইংরেজি কি কি দেওয়া যায় এখানে, আচ্ছা টু দিন, টু না দিয়ে রিচ দা মার্জিন অফ কোলাপশন। বানান ভুল হতে পারে আমার। তখনই ছাত্ররা দেশ বাঁচাতে এগিয়ে এসেছে। অথবা তোমরা ডিস্ট্রাকশন দিতে পারো, এগিয়ে এসেছে। আশা ইংরেজি কি, কাম হচ্ছে ভি থ্রি। স্টুডেন্টস হ্যাভ কাম, ছাত্ররা এসেছে। এগিয়ে, এগিয়ে ইংরেজি কি, ফরওয়ার্ড। ফরওয়ার্ড বলে এগিয়ে আসা, অথবা ইন অ্যাডভান্স, দেশ বাঁচাতে, টু সেভ দ্য কান্ট্রি। When VT has reached to the margin of collapsion, margin of destruction, students have come forward to save the country, to protect the country, যে কোনো একটা দিতে পারো। তো আমি তোমাদেরকে অনেক কঠিন কঠিন বাক্য লিখেছি এই কারণে যে এই কঠিন কঠিন বাক্যগুলো তোমরা যদি করো, তাহলে সিম্পল সেন্টেন্স গুলো তোমাদের কাছে ডাল ভাত হয়ে যাবে। সো তোমাদেরকে যেটা বললাম যে জাস্ট টেন্স এবং ভার্ব, এই দুইটা জিনিস হইলেই তোমরা পেরে যাবা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে দেখাবো যে প্যারাগ্রাফ রাইটিং টেকনিক্স। টেকনিক্স তোমাদের দেওয়া শেষ, কিন্তু প্যারাগ্রাফ কিভাবে লিখবা খুব সুন্দর করে।
সুন্দর করে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। 10 নম্বরের একটা প্যারাগ্রাফের জন্য তোমাকে 10 লাইন লিখতে হবে। 10 মার্ক। তোমাকে লিখতে হবে মিনিমাম 10 লাইন। একটা প্যারাগ্রাফে 10 লাইন তুমি কি লিখবা? কি তুমি লিখবা 10 লাইনে, সেটা তোমাকে ঠিক করতে হবে। তোমরা খাতা ধরে লেখা শুরু করে দিবা না। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ উইল রাইট। কি লিখবা, কিভাবে লিখবা, সেটা আগে ঠিক করতে হবে। সেটা আগে ঠিক করতে হবে, দেন মেক পয়েন্টস। কোন কোন পয়েন্টে লিখবা সেটা ঠিক করতে হবে। সো আমি তোমাদেরকে যে টেকনিক দিচ্ছি, রাইটিং স্কিল তো তোমাদের হয়ে গেল, যে তুমি প্যারাগ্রাফ লেখো, তুমি এক্সপ্লানেশন লেখো, তুমি মেকিং সেন্টেন্স করো, যাই করো না কেন তোমাকে বাক্য লিখতে হবে। বাক্য লিখতে গেলে তোমাকে একটা ভার্ব বসাতে হবে। সেই ভার্ব কিভাবে বসাতে হয় টেন্স অনুযায়ী, সেগুলো অনেক প্র্যাকটিস তোমাদেরকে করাইলাম। এখন আমি তোমাদেরকে বলবো যে প্যারাগ্রাফে 10 লাইন কি লিখবা। 10 লাইনের প্রথম 1 লাইন বা 2 লাইন হবে ডেফিনেশন বা স্টেটমেন্ট। এটা হলো রুলস, প্যারাগ্রাফ লেখার নিয়ম। যদি ডেফিনেশন থাকে তাহলে প্রথম লাইনটা হবে ডেফিনেশন। যদি ডেফিনেশন না থাকে তাহলে প্রথম লাইনটা হবে স্টেটমেন্ট। আর যদি ডেফিনেশন থাকে তাহলে প্রথম লাইনটা ডেফিনেশন, পরের লাইনটা স্টেটমেন্ট। অথবা তোমরা প্রথম লাইনটা স্টেটমেন্ট দিয়ে পরের লাইনটা ডেফিনেশন দিবা। ডেফিনেশন মানে সংজ্ঞা। যেমন ফ্রেন্ডশিপ যদি প্যারাগ্রাফ হয়, ফ্রেন্ডশিপের কোনো ডেফিনেশন আছে? নেই। স্টেটমেন্ট মানে কি? ওই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ উক্তি, মানে স্টেটমেন্ট। অ্যাডাল্ট সেন্স যদি প্যারাগ্রাফ হিসেবে আসে, এটার ডেফিনেশন তোমাদের বইয়ে দেওয়া আছে। ইম্পর্টেন্স অফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর কোনো ডেফিনেশন নেই, স্টেটমেন্ট হবে 1 লাইন। এরপরে এবছর প্যারাগ্রাফ এসেছে গুড মেনার্স। মেনার্স এর ডেফিনেশন তোমাদের বইয়ে দেওয়া আছে। এটিকেট এবং মেনার্স এর ডেফিনেশন বইয়ে দেওয়া আছে। সো এটার একটা ডেফিনেশন আছে। সো ডেফিনেশন থাকলে ডেফিনেশন, না থাকলে স্টেটমেন্ট। তাহলে যদি ডেফিনেশন থাকে তাহলে শুরুটা হবে স্টেটমেন্ট, তারপর হবে ডেফিনেশন 2 লাইন। এরপরে তুমি বডি বডি দিবা 7 লাইন, আর কনক্লুশন দিবা 1 লাইন। তাহলে 2 + 7 + 1 = 10 লাইন। আর যদি তোমার ডেফিনেশন না থাকে তাহলে স্টেটমেন্ট হবে 1 লাইন, দেন বডি হবে 8 লাইন, দেন কনক্লুশন হবে 1 লাইন, = 10। সো প্যারাগ্রাফের 10 লাইন তোমরা কি লিখবা সেটা কি নিয়ে, 1 বা 2 লাইন হবে ডেফিনেশন আর স্টেটমেন্ট, 7 থেকে 8 লাইন হবে বডি, 1 লাইন হবে কনক্লুশন। বডিতে তুমি কি লিখবা সেটা তোমাকে মেক পয়েন্ট করে নিতে হবে। মেক পয়েন্টস, বডিতে তুমি কি লিখবা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দিস ইজ দা স্ট্রাকচার টু রাইট আ গুড প্যারাগ্রাফ। মনে করো, যদি তোমার প্যারাগ্রাফটা হয় কোনো পার্সনস, কোনো ইনস্টিটিউশনস, কোনো হিস্টোরিক্যাল প্লেস, কোনো টুরিস্ট স্পটস নিয়ে। যেমন ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার লিখিত অংশ চালু হওয়ার পরে এ পর্যন্ত 4 বার প্যারাগ্রাফ আসছে শেখ মুজিব কি নিয়ে। শেখ মুজিব নিয়ে 4 বার আসছে। দিস ইজ কল চাটুকারিতা। চাটতে 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 নায়ক রিয়াজ এবং ফেরদৌসী হয়ে গেছে। তো কোনো পার্সন নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, কোনো প্রতিষ্ঠান নিয়ে, জাতিসংঘ, সংসদ ভবন, ঢাকা ইউনিভার্সিটি, এরকম কোনো প্রতিষ্ঠান নিয়ে যদি প্যারাগ্রাফ হয়, কোনো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে যদি প্যারাগ্রাফ হয়, সুন্দরবন, হাকালুকি হাওর, ঠিক আছে, মহাস্থানগড়, এরকম কক্সেস বাজার, সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার হাওর, এরকম হিস্টোরিক্যাল প্লেস নিয়ে যদি প্যারাগ্রাফ হয়, হিস্টোরিক্যাল প্লেস গুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি
মোটামুটি অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস দেখেছি। আমেরিকার অধিকাংশই দেখেছি, নায়াগ্রা ফলস থেকে শুরু করে অধিকাংশ জায়গায় দেখা হয়েছে। এদিকে ফ্রান্সের কি টাওয়ার আছে ওখানে, ফ্রান্সের হিস্টোরিক্যাল আইফেল টাওয়ার দেখেছি, দুবাইয়ের বুর্জ খলিফা দেখেছি, কাশ্মীর দেখেছি, দিল্লির তাজমহল দেখেছি, লাল কেল্লা, কুতুব মিনার দেখেছি, কলকাতার ভিক্টোরিয়ার বাড়ি দেখেছি, দুবাইয়ের বুর্জ খলিফা দেখেছি, কাতারের হিস্টোরিক্যাল স্থাপনা দেখেছি, সৌদি আরবের সমস্ত হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখেছি, হেরা গুহা, মক্কা মদিনা জেদ্দা, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ আমি খুশি, মোটামুটি আমার বয়সে আমি যতগুলো জায়গা দেখেছি আর কি। লন্ডনের হিস্টোরিক্যাল প্লেস গুলো দেখেছি। তো উচ্চশিক্ষা করার এটা একটা বেনিফিট, মানে আমার হায়ার স্টাডিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার অন্যতম একটা কারণ ছিল যে তুমি পুরো পৃথিবীটা ঘুরে দেখার সুযোগ পাও। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যান্টাসি আমার কাছে, পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার সুযোগ, ঘোরার সুযোগ হবে। এরপরে টুরিস্ট স্পট বলতে কি বোঝায়, যেগুলো আমি তোমাদেরকে বললাম যে টুরিস্ট স্পট তোমরা বোঝো, তো এই ধরনের যদি কোনো প্যারাগ্রাফ হয় তাহলে তোমরা 10 লাইন কিভাবে লিখবা? আমি তোমাদেরকে যে ইনস্ট্রাকচার দেবো এর বাইরে কিন্তু প্যারাগ্রাফ হবে না। প্যারাগ্রাফটা হয় পার্সনস, ইনস্টিটিউশনস, হিস্টোরিক্যাল প্লেস, টুরিস্ট স্পটস, এগুলো থেকে হবে। সেক্ষেত্রে 10 লাইন কি হবে, এখানে কোনো ডেফিনেশন নেই, তাহলে এক লাইন হবে স্টেটমেন্ট। এক লাইন স্টেটমেন্ট হবে। 8 লাইন হবে বডি। সেই বডি কি হবে? জাস্ট ইনফরমেশন। ইনফরমেশন, আর কিচ্ছু না। 1 লাইন হবে কনক্লুশন। তো যেমন মনে করো পার্সন যদি হয় নেলসন ম্যান্ডেলা, তাহলে তুমি একটা স্টেটমেন্ট দিবা, নেলসন ম্যান্ডেলা was one of the greatest fighter against race discrimination of the world। একটা স্টেটমেন্ট হয়ে গেল না সুন্দর? নেলসন ম্যান্ডেলা was the pioneer of democracy in the world। Nelson Mandela was the forerunner to eliminate the race discrimination in the world। এভাবে একটা স্টেটমেন্ট দিবা। এবার তোমাকে 8টা লাইনে 8টা তথ্য দিতে হবে, পারবা না দিতে? নেলসন ম্যান্ডেলা অমুক সালে জন্মগ্রহণ করে জোহানেসবার্গে, এত সালে সে অ্যারেস্টেড হয়, এত সালে তাকে গ্রেপ্তার করা হয়, অমুক কারাগারে রাখা হয়, এত বছর কারাগারে ছিল, অত সালে মুক্তি পেয়েছিল, অমুকের সাথে নোবেল পেয়েছিল, অমুক সালে প্রেসিডেন্ট হয়েছিল, অমুক সালে নোবেল পেয়েছিল, অমুক সালে পাবলিক প্লেস ত্যাগ করেছিল, অমুক সালে মারা গিয়েছিল। তুমি 15টা তথ্য দিতে পারবা, জাস্ট 8টা দিলেই হবে। তাহলে যে কোনো পার্সন সম্পর্কে তোমার 7টা 8টা তথ্য দেওয়া কোনো ব্যাপার, যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে, জাতিসংঘ, তুমি 8টা 9টা তথ্য দেওয়া কোনো ব্যাপার না। যে কোনো হিস্টোরিক্যাল প্লেস, সুন্দরবন বলি, তাজমহল বলি, 7 8টা তথ্য দেওয়া কোনো ব্যাপার না। সুন্দরবন আহ 4টা জেলায় অবস্থিত, খুলনা জেলার পাশে অবস্থিত। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আয়তন এত, অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতে। সুন্দরবনে মধু পাওয়া যায়, সুন্দরবন আমাদের অর্থনীতিতে কাজে লাগে, ঘূর্ণিঝড় থেকে সেভ করে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, দিয়ে দিতে পারবা। তাহলে দেখবো খুবই ইজি, তোমরা পার্সন, ইনস্টিটিউশন, হিস্টোরিক্যাল প্লেস এন্ড টুরিস্ট স্পট নিয়ে 10 লাইন লিখতে পারবা। আর কনক্লুশনটা অলওয়েজ কি হবে? অলওয়েজ সাজেস্টিভ হবে। উই এক্সপেক্ট দ্যাট, উই ড্রিম দ্যাট দিস উইল বি লাইক দিস ইন ফিউচার, লাইক দিস, লাইক দ্যাট। তাহলে যে কোনো পার্সন, ইনস্টিটিউশন, হিস্টোরিক্যাল প্লেস, টুরিস্ট স্পট নিয়ে যদি প্যারাগ্রাফ পাই, পারবা না লিখতে? অবশ্যই পারার কথা। যেমন তোমাদের 2021 সালে ঢাকা ভার্সিটি বি ইউনিটে প্যারাগ্রাফ এসেছে, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ।
বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের উপরে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে তোমার ডেফিনেশন নেই, স্টেটমেন্ট হবে। একটা স্টেটমেন্ট দিবা, দা ক্লাইমেট অফ বিডি ইজ চেঞ্জিং। তুমি মনে মনে একটা বাংলা বাক্য ঠিক করে সেটার ভার্বটাকে বসিয়ে যে টেকনিক বললাম সেই টেকনিকে লেখা শুরু করবা, প্র্যাকটিস করা শুরু করবা। আস্তে আস্তে তোমার আর ওই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, অটো চলে আসবে। দ্য ক্লাইমেট অফ বিডি ইজ চেঞ্জিং র্যাপিডলি অ্যান্ড ড্রাস্টিক্যালি। একটা স্টেটমেন্ট হয়ে গেল না? এবার তোমাকে বলেছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ লেখো। তুমি এখন কি করবা? 8টা ইম্প্যাক্ট লিখবা, আর 1 লাইন কনক্লুশন হবে। 8টা ইম্প্যাক্ট কি লিখবা? ক্লাইমেট চেঞ্জের ফলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশের দক্ষিণবঙ্গটা ডুবে যাবে, ক্লাইমেট চেঞ্জের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের নদী নালাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের অনেক পশু পাখি প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে শীতের সময় অনেক বেশি শীত পড়ে, গরমের সময় অনেক বেশি গরম পড়ে। ঠিক আছে, এভাবে 8টা তথ্য দিতে পারবো না, জলবায়ু পরিবর্তনের কুফল পারবা। এবার যদি তোমার পরীক্ষাতে কোনো নেগেটিভ থিংস নিয়ে প্যারাগ্রাফ আসে, নেগেটিভ থিংস হতে পারে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, হ্যাঁ, এরকম যদি যে কোনো কিছু নেগেটিভ জিনিস আসে, তাহলে তুমি কি করবা? 1 লাইন স্টেটমেন্ট। ওয়াটার পলিউশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ বাংলাদেশ, স্টেটমেন্ট হয়ে গেল। এয়ার পলিউশন ইজ দ্য মেজর প্রবলেম অফ বাংলাদেশ, স্টেটমেন্ট হয়ে গেল। এখন তুমি এখন তুমি এটার 8টা সমস্যা লিখবা। অথবা তুমি যেটা করবা, তুমি এটা 5টা সমস্যা লিখবা। ওয়াটার পলিউশনের ফলে আমাদের রোগ হয়, ওয়াটার পলিউশনের ফলে আমাদের আহ, হচ্ছে ফসল টসল কমে যায়, বা এরকম 5টা তুমি এয়ার পলিউশন ওয়াটার পলিউশনের 5টা সমস্যা লিখতে পারো। এবার তুমি 3টা সমাধান লেখো, আর 1 লাইন কনক্লুশন লেখো। সমাধান কি হবে? খুব ভালো করে তোমার সমাধান বোঝো। দেশের থেকে প্রথমত দুর্নীতি বাদ দিতে হবে। এরপরে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে প্রপার পলিসি নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করতে হবে, এবং বাংলাদেশের নদী নালা গুলোকে দূষণ মুক্ত করতে হবে। সো তোমরা সমাধান, মানে সমস্যা লিখলে সমাধান খুব ইজিলি লিখতে পারবে। কনক্লুশন কি হবে? We expect that, we dream that the government will take proper actions to eliminate this problem and make our life easy, beautiful and healthy and hygienic. হয়ে গেল। কনক্লুশনটা সবসময় এরকম হয়। আমি লিখছি, we expect, demand, dream that the authority will take proper action to handle this dash and make our life easy and comfortable. সো তোমরা এই লাইনটা মুখস্থ করে রাখতে পারো, খাতায় লিখে নিতে পারো। যে প্যারাগ্রাফে আছে তোমরা এই লাইনটাকে মডিফাই করে লিখতে পারবা। উই এক্সপেক্ট দ্যাট the authority will take proper action to handle this dash and make our life easy and comfortable. জাস্ট এই একটা লাইন মুখস্থ করে লিখে দিলেই হবে।
একইভাবে যদি পজিটিভ থিংস হয় তাহলে তোমরা 1 লাইন স্টেটমেন্ট দিবা, 8 লাইন বেনিফিটস দিবা। যেমন সুশাসন, গুড গভর্নমেন্ট। তোমরা এখানে 8টা কেন, 50টা বেনিফিট দিতে পারবা, এবং 1 লাইন কনক্লুশন দিয়ে দিবা। যেমন দেখো, এখানে 2021 সালে ফ্রেন্ডশিপ প্যারাগ্রাফ এসেছে। ফ্রেন্ডশিপ, 1 লাইন স্টেটমেন্ট দাও। Friendship is the most important thing in our life, in our daily life. We cannot lead a life without friendship. A friend in need is a friend indeed. এটা দিয়েও শুরু করতে পারো। A friend in need is a friend indeed. We cannot lead a single moment without a friend. So friendship is very important in our life. 3 লাইন হয়ে গেল। এরপরে তুমি 5টা বেনিফিটস দাও, 3টা খারাপ জিনিস দেখাও, 1 লাইন কনক্লুশন দিয়ে দাও। সো ফ্রেন্ডশিপের 5টা ভালো গুণ কেন, তুমি 50টাও দেখাইতে পারবা। আমাদের বিপদ আপদে সব থেকে কাছে এগিয়ে আসে ফ্রেন্ডশিপ। আমরা আমাদের সমস্ত কথা আমাদের বন্ধুদের কাছে বলতে পারি, ঠিক আছে। আমরা আমাদের টাইম পাস করতে পারি, আমরা কোয়ালিটি টাইম পাস করার জন্য ফ্রেন্ড দরকার। সো মানে অনেক কিছু বলতে পারো। খারাপ দিক, যে পৃথিবীর ইতিহাসে মানুষের ক্ষতি, বড় বড় ক্ষতিগুলো করে তার সব থেকে কাছের মানুষগুলা, ঠিক আছে। ফ্রেন্ডশিপ আমাদের সমস্ত সিক্রেটস গুলা জানে, অনেক সময় তারা সেটাকে ফাঁস করে দেয়। এভাবে ফ্রেন্ডশিপের 3টা খারাপ গুণাবলীও বলতে পারো। দেন লাস্টে কনক্লুশন তুমি টানতে পারো, উই এক্সপেক্ট আ গুড ফ্রেন্ড ইন আওয়ার লাইফ। এরপরে দেখো এটা দেখো, এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাতে এসেছিল। আমি যদি তোমাদের এটা সলভ করাই, তাহলে দেখবা যে কিভাবে আমাদের টেকনিকটা কাজে লাগে। এটা 2020 সালে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাতে এসেছিল ট্রান্সলেশনটা। ব্রোজেন দাস ছেলেবেলা থেকেই সাঁতারে পারদর্শী ছিলেন। অতীত, অতীত মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে ভার্বের ভিটু। তাহলে তোমরা আমাদের টেকনিক ফলো করে কি করতে হবে, ভার বসাতে হবে। পারদর্শী ছিলেন, ওয়াজ এক্সপার্ট, হয়ে গেল, ভার বসিয়ে দিয়েছি। পারদর্শী ছিলেন অতীত, ওয়াজ এক্সপার্ট। কে ছিল? ব্রজেন দাস। বি দাস। কিসে? সাঁতারে। ইন সুইম, কতটা ইজি দেখো। কখন থেকে? ছেলেবেলা থেকে। থেকে ইংরেজি কি? ফ্রম। ছেলেবেলা ইংরেজি কি? চাইল্ডহুড। তিনি বুড়িগঙ্গা নদীতে সাঁতার চর্চা করতেন। করতেন, অতীত। করতেন কি আজকে নাকি অতীতে? অতীতে। তাহলে অতীত মানে কি? পাস্ট, ভি টু। তাহলে হি, সরি, চর্চা করা ইংরেজি কি? প্র্যাকটিস। করতেন, ভি টু। তাহলে প্র্যাকটিসড, হয়ে গেল। হি প্র্যাকটিসড কি করতো? সাঁতার। সুইমিং, কোথায়? বুড়িগঙ্গা নদীতে। সো ইন দা রিভার বিজি, মানে বুড়িগঙ্গা। দেখো, আমি তোমাদের যে কঠিন কঠিন এই আন্দোলন নিয়ে বাক্য প্র্যাকটিস করিয়েছি,
ওগুলো অনেক কঠিন, কিন্তু আসলে অত কঠিন কখনোই হবে না। পরীক্ষায় যেগুলো আসে এগুলো একদম বাজ। এরপরে তোমার এরপরে বলা হচ্ছে যে শিক্ষা জীবন শেষে ঢাকায় ফিরে তিনি তৎকালীন ক্রীড়া ফেডারেশনকে সাঁতার প্রতিযোগিতা চালু করতে উদ্বুদ্ধ করা হলো ভার। উদ্বুদ্ধ করেন। উদ্বুদ্ধ করেন মানে কি, আজকে না অতীতে, অতীতে তার মানে কি V2। তাহলে উদ্বুদ্ধ করায় ইংরেজি হলো ইন্সপায়ার্ড, এনকারেজড। V2 যেহেতু অতীত। কে করে? সে, তাহলে হি। কাকে করে? ক্রীড়া ফেডারেশন। সো স্পোর্টস ফেডারেশন। কেন? প্রতিযোগিতা চালু করতে। কি প্রতিযোগিতা? সুইমিং, তাহলে সুইমিং কম্পিটিশন। চালু করা ইংরেজি কি? লঞ্চ মানে চালু করা। টু লঞ্চ। না পারলে টু স্টার্ট। না পারলে টু বিগিন। কখন? শিক্ষা জীবন শেষে। তাহলে শেষে কি? আফটার কমপ্লিটিং এডুকেশন, ঢাকায় ফিরে। এন্ড রিটার্ন মানে হলো ফেরা, রিটার্নিং টু ঢাকা। হয়ে গেল। হি ইন্সপায়ার্ড দ্য স্পোর্টস ফেডারেশন টু লঞ্চ সুইমিং কম্পিটিশন আফটার কমপ্লিটিং এডুকেশন অ্যান্ড রিটার্নিং টু ঢাকা। অথবা তোমরা এভাবে লিখতে পারো, আফটার কমপ্লিটিং এডুকেশন অ্যান্ড রিটার্নিং টু ঢাকা, হি ইন্সপায়ার্ড স্পোর্টস ফেডারেশন তো স্টার্ট সুইমিং কম্পিটিশন আপ। এখানে শেষ করতে পারো। আমি জাস্ট বলেছি যে যদি তোমরা ভার্বটা ঠিক করে দাও তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাকিগুলো তোমরা অটোমেটিক্যালি পারবে। এরপরে দেখো, এরকম একটি প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় 1953 সালে। 1953 সাল অতীত সময়, তাহলে এটা V2 হবে। অনুষ্ঠিত হয় আহ ইংরেজি কি হবে? হেল্ড। হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া। কি হয়? প্রতিযোগিতা। সো দিস টাইপ মানে হলো এরকম, দিস টাইপ মানে হলো এরকম একটি প্রতিযোগিতা। দিস টাইপ অফ কম্পিটিশন ওয়াজ হেল্ড হবে, কারণ এটা প্যাসিভ, নিজে নিজে অনুষ্ঠিত হয় নাই, অন্যের দ্বারা হয়েছিল। ওয়াজ হেল্ড। প্রথম ইংরেজি কি? ফার্স্ট। ফার্স্ট ইন 1953। তিনি দক্ষিণ এশীয়দের মধ্যে প্রথম ইংলিশ চ্যানেল 7টে অতিক্রম করেন। অতিক্রম করা ইংরেজি কি? ক্রস। সো ক্রসড। হি ক্রসড ইংলিশ চ্যানেল। মধ্যে ইংরেজি কি? এমন। সাউথ এশিয়ানস। তো তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ক্লাসে মনোযোগ থাকো, আমার মনে হয় যে তোমাদের কাছে টেকনিক্স গুলা ইজি হওয়ার কথা। এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, এই ফর্মুলা মেনটেন করে প্র্যাকটিস করা। এরপরে মেকিং সেন্টেন্স। আমরা এতক্ষণ মেকিং সেন্টেন্সই প্র্যাকটিস করাইলাম, যে মেকিং সেন্টেন্স করতে গেলে কি লাগবে? ভার। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। দ্যাটস অল।
ভার বসাইতে পারলেই বাক্য হয়ে যাবে। তো তোমরা যদি দেখো যে ঢাকা ভার্সিটিতে 2022-21-22 সেশনে যে প্যারাগ্রাফ আসছে বা যে মেকিং সেন্টেন্স আসছে সেগুলো আমরা একটু দেখাই। আইসোলেশন মানে হলো বিচ্ছিন্ন। এটা হলো নাউন, যেভাবে আছে তোমাকে সেভাবে প্লেস। তুমি কিন্তু চাইলেও এটা ইয়ে করতে পারবে না, মানে এটার ফরমেশন চেঞ্জ করতে পারবে না, মানে তুমি এটাকে মানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে রাখতে হবে, বিচ্ছিন্ন। তাহলে মনে মনে একটা বাংলা বাক্য ঠিক করে নাও যে আমরা বিচ্ছিন্ন পছন্দ করি না, সমাজ থেকে বিচ্ছিন্ন পছন্দ করি না। আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন পছন্দ করি না। সো তাহলে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন পছন্দ করি না, পছন্দ করি না ইংরেজিতে কি? লাইক। লাইক। তাহলে উই ডোন্ট লাইক আইসোলেশন ফ্রম আওয়ার ফ্যামিলি। আবার তোমরা দিতে পারো যে আইসোলেশন ফ্রম আওয়ার ফ্যামিলি ইজ আনএক্সপেক্টেড। আমাদের কাছে অপ্রত্যাশিত। ফ্যামিলি থেকে বিচ্ছিন্নতা আমাদের কাছে কি? অপ্রত্যাশিত। প্লিজেন্ট। প্লিজেন্ট মানে হলো সন্তোষজনক। প্লিজেন্ট মানে কি? সন্তোষজনক। সো উই ওয়ান্ট, আমরা চাই, এ প্লিজেন্ট লাইফ। প্লিজেন্ট লাইফ পার্টনার। উই ওয়ান্ট এ প্লিজেন্ট লাইফ পার্টনার, আমরা একটা সন্তোষজনক পুষ্টিদায়ক জীবন সঙ্গী চাই, যেটা বাংলাদেশে পাওয়া খুবই খুবই রেয়ার। বাংলাদেশে না, মানে আমি আমার গত 4.5 বছরের এক্সপিরিয়েন্স বলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের চিন্তা ভাবনা, কৃষ্টি, কালচার, সামাজিকতা একই রকম, ছেঁচড়া। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বাটি চালান দিয়ে হয়তো প্লিজেন্ট লাইফ পার্টনার পাওয়া যেতে পারে, বাট সম্ভাবনা খুবই 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 কম। প্রেজেন্ট লাইফ পার্টনার চাইতে গেলে তোমাকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাইরে যেতে হবে, অন্য দেশে। ওকে। সো তুমি প্লেজেন্ট দিয়ে তুমি হাজারটা বাক্য রচনা করতে পারবা। উই ওয়ান্ট এ প্লিজেন্ট ক্যাম্পাস, উই ওয়ান্ট এ প্লিজেন্ট হাউস, উই ওয়ান্ট এ প্লিজেন্ট গভর্নমেন্ট, উই ওয়ান্ট এ প্লিজেন্ট ফুটবল ম্যাচ, উই ওয়ান্ট এ প্লিজেন্ট ক্রিকেট। 1,000টা করতে পারবা। মার্ভেল মানে বিস্ময়। মার্ভেল মানে কি? তুমি এখানে দা লুটতারাস দ্য লুটতারাস শেখ পরিবার ইজ আ মার্ভেল ফর দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর জন্য শেখ পরিবারের লুটতারাজ হচ্ছে বিস্ময়। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আহ, তোমরা নিউজে দেখেছো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন শেখ পরিবার লুট করেছে। তো আমার যেটা বিস্ময় লেগেছে লুট করা নিয়ে না, আমার বিস্ময় লেগেছে যে একটা মানুষ যত খারাপই হোক, তার ছেলে মেয়েদের সামনে কিন্তু সে ভালো সাজে, বুঝতে দেয় না যে সে খারাপ। একজন ধর্ষক, সে তার ছেলে মেয়েদের সামনে সে যে ধর্ষক সেটা প্রচার করে। একজন পতিতা, সে গোপনে পতিতাবৃত্তি করে কিন্তু ছেলে মেয়েদের সামনে বুঝতে দেয় না। আর নাতি পুতিদের সামনে তো নাই। কিন্তু আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটা মাত্র পরিবার, তোমরা নিউজে দেখেছো, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা সরিয়েছে শেখ হাসিনা
শেখ হাসিনার নাতি, নাতিন জামাই, ছেলে, বোন, বোন জামাই, বোনের ছেলে, মানে সবাই মিলে একসাথে হয়ে বসে প্ল্যান পরিকল্পনা করে টাকাগুলো তারা সরায়। তার মানে এরকম একটা পরিবার পৃথিবীতে আর একটা পাওয়া যাবে না, যে পরিবারের মানে নাতি, নাতিন জামাই। আরে জামাইদের কাছে তো মানুষের লজ্জা পায়, তাই না? আমি যখন বড় হব, আমি যত খারাপই হোক, আমার মেয়ের জামাইয়ের সামনে তো আমি, আমি যে একটা ল্যাংটা, আমি যে একটা চোর, এটাকে প্রকাশ করব করব না। মানে কতটা রুচিহীন, কতটা ছোট হলে নাতিন, নাতিন জামাই, ছেলে, ছেলের বউ, বোন, বোন জামাই, বোনের ছেলে, সবার সাথে একসাথে হয়ে পরামর্শ করে কিভাবে খাওয়া যায়, কিভাবে খাওয়া যায়। আমি আমি 3-4 দিন খালি ভাবছি যে এরকম একটা ছোট লোক পরিবার পৃথিবীতে থাকতে পারে। এবং তোমরা দেখছো সালমান এফ রহমান রিমান্ডে বলেছে যে শেখ পরিবারের লোকজন খালি বড় বড় প্রজেক্টে তাগাদা দিত, পদ্মা সেতু, মেট্রো রেল প্রজেক্ট মানেই হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে পাচার। যে পরিবারটা, শেখ পরিবারের একজন মানুষও বাংলাদেশকে নিজের দেশ মনে করে না, একজনও কি বাংলাদেশে আছে? কেউ কোনোদিনই ছিল না। শেখ হাসিনার বোন, বোন জামাই, নাতিন, নাতিন পুতিন, ছেলে টেলে একজনও বাংলাদেশের না, কিন্তু সব বিদেশের না। জাস্ট ডুইং বিজনেস ইন বাংলাদেশ, এই এতটুকু বিষয় বাংলাদেশের বলদ গুলো বোঝে না। তারপরে তুমি বলতে পারো তাজমহল ইজ এ মার্ভেল। তাজমহল একটা বিস্ময়। জুলাই বিপ্লব ইজ এ মার্ভেল। জুলাই বিপ্লব হচ্ছে একটা বিস্ময়। পলকের ঝলক ইজ এ মার্ভেল। জুনায়েদ আহমেদ পলকের ঝলক একটা বিস্ময়। এরপরে ভ্যানিটি মানে কি? শেষ। ভ্যানিটি মানে কি? নিঃশেষ। অল অফ দ্য তেলেসমাতি অ্যান্ড ক্যারিশমাতি অফ শেখ হাসিনা ইজ নাও ভ্যানিটি। তার সমস্ত কান্নার অভিনয়, তার সমস্ত হাবিজাবি, তেলেসমাতি শেষ। তার যে তেলেসমাতি ছিল, বাবারা, ভাইরা, বোনেরা, তোমরা মিষ্টি কুমড়া দিয়ে চপ বানিয়ে খাও, বেগুন দেয়া লাগবে না, কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাও, আমি তো প্রতিদিনই খাই। গণভবন দখল করে দেখা গেল তার ফ্রিজে কি আছে। এলিমিনেট মানে হলো দূর করা। উই শুড এলিমিনেট ব্যাড পলিটিক্স ফ্রম আওয়ার কান্ট্রি। উই শুড এলিমিনেট ব্যাড পিপল ফ্রম আওয়ার কান্ট্রি। দূর করা। উই শুড এলিমিনেট ব্যাড হ্যাবিটস ফ্রম আওয়ার সেলফ। উই শুড এলিমিনেট all the social problems from our society. তো এগুলো খুবই খুবই সহজ আর কি। হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য। সুন্দরবন ইজ এ হেরিটেজ। তাজমহল ইজ এ হেরিটেজ। এম্পাওয়ারমেন্ট মানে কি? ক্ষমতায়ন। দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ নেসেসারি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। হসপিটালিটি মানে কি? আতিথেয়তা। দ্য হসপিটালিটি অফ বাংলাদেশ ইজ বেস্ট, বেস্ট অ্যান্ড বেস্ট। তোমরা এই জায়গায় পৃথিবীতে বাংলাদেশের কোনো তুলনা নেই। আমি তো পৃথিবীর সব দেশের মানুষের সাথে মিশছি। মানুষকে যে বাসায় দাওয়াত করে খাওয়ানো যায়, এইটা বাংলাদেশের বাইরে খুব কম মানুষই বোঝে। মুসলিম সব দেশই টুকটাক বোঝে, এর বাইরে মনে করো আমার ব্যাচমেটটা আছে চাইনিজ, নেপালিস, এদের ধারণাও করে না যে কোনো মানুষকে দাওয়াত করে খাওয়ানো যায়। বোঝেও না। আমেরিকানরা দাওয়াত করে রেস্টুরেন্টে, খাওয়ার শেষে যার যার বিল তার তার। মানে প্রথমবার আমি শখ খাইছি, দাওয়াত দিল যে আজকে ডিনার করাবো, লাঞ্চ করাবো, গেলাম, খাইলাম, বাবা বিল দেওয়ার সময় যার বিল তার তার। মানে মানুষকে যে খাওয়ানো যায়, এটা বাংলাদেশের বাইরে খুব কম কম মানুষই বোঝে। মুসলিম দেশগুলো বোঝে বাই ডিফল্ট, কারণ এর ধর্মে তাদের আতিথেয়তা আছে। সো হসপিটালিটি অফ বাংলাদেশ ইজ বেস্ট। গত পরশুদিন শুক্রবারে আমার এক পাকিস্তানি ফ্যামিলি, মানে এক মানে আমেরিকান ফ্যামিলিতে দাওয়াত ছিল লাঞ্চের। কি খাইতে দিয়েছে জানো? জাস্ট একটা রুটি আর এতটুকু মিষ্টি কুমড়া, হচ্ছে ঘুটা, আর এতটুকু ডাল, আর কিচ্ছু না। এ পর্যন্ত আমি 5বার আমেরিকানদের বাসায় দাওয়াত খেয়েছি। একবার শুধু চিংড়ি, আর কিচ্ছু না। একবার
শুধু একটা মুরগি সিদ্ধ আর কিচ্ছু না। মানে ওরা যা করবে একটা আইটেম করবে, এর বাইরে কোনো সাইড কিচ্ছু থাকবে না। জাস্ট পিৎজা আনলে শুধু পিৎজা, মুরগি হলে শুধু একটা মুরগি আর কিচ্ছু নেই, কিছুই না। চিংড়ি, জাস্ট চিংড়ি, সাথে কোনো রুটি ভাত টাত কিচ্ছু না, শুধু ওইটাই। তো আহ, আমি বলতেছি না যে বাংলাদেশের মতো এরকম 50 রকমের আইটেম হবে, ওইটাও খারাপ, কিন্তু এরা যেটা করে সেটাও খারাপ। আতিথেয়তাই বাংলাদেশের কোনো বিকল্প নেই। ফ্যাসিনেশন মানে কি, মুগ্ধ। সো দ্য ফ্যাসিনেশন অফ বাংলাদেশ ইজ ভেরি ভেরি রিয়ার, অতুলনীয়। ইন্টিগ্রেট মানে একীভূত করা, একীভূত করা, ইন্টিগ্রেট, ইউ শুড ইন্টিগ্রেট ইউর অল কোয়ালিটিস টু অ্যাচিভ ইউর গোল। আচ্ছা, এক্সপ্লানেশন, মনে করো যে এই লাইনটাই তোমার পরীক্ষাতে আসলো এবং বললো এক্সপ্লেইন করো, কি করো, এক্সপ্লেইন করো। এটাও বলতে পারে, আবার বলতে পারে 5 সেন্টেন্সে করো। মূলত এক্সপ্লেইন ইন 5 সেন্টেন্স বলুক বা না বলুক, তোমাকে এখানে 5 থেকে 6টা সেন্টেন্সে লিখতে হবে। এবং এখানে কিন্তু কোনো রিফারেন্স, কনটেক্সট, এক্সপ্লানেশন হবে না। এটা একটা প্যারাগ্রাফ হবে, একটা কি হবে, প্যারাগ্রাফ হবে। এক প্যারা, কয় প্যারা, এক প্যারায় একটা প্যারাগ্রাফ হবে, 5-6 লাইন। সো তুমি এই মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং মোস্ট লাভিং মেয়ারফুলি বলতে কি বোঝায়, সেইটা এখানে ব্যাখ্যা করবে। তুমি শুরু করতে পারো এভাবে যে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লাভ এন্ড ফ্রেন্ডশিপ কবিতার একটা লাইন, এই লাইন দ্বারা বোঝানো হয়েছে এই লাইন দ্বারা এটাকে ব্যাখ্যা করবা, জাস্ট। ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস, এই লাইনটা যদি আসে, তোমরা জাস্ট এখানে 5-6 লাইনে ব্যাখ্যা করে দিবা। দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম অফ আই ডাইড ফর বিউটি বাই লর্ড বাইরন, দিস, এই লাইন দ্বারা এই বোঝানো হয়েছে, এটা তোমরা ব্যাখ্যা করে দিবা। হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, এই লাইনটা 5 লাইনে ব্যাখ্যা করে দিবা। কোনো উৎস প্রসঙ্গ ব্যাখ্যা এগুলো দেওয়া যাবে না, জাস্ট একটা প্যারাগ্রাফ। ওকে, আমাদের অনেক সময় হয়ে গেছে আমার মনে হয়। তোমাদের ঢাকা ভার্সিটির লিখিত অংশের সিলেবাস কি হবে, এখন তোমরা 100% ক্লিয়ার থাকার কথা। একটা প্যারাগ্রাফ আসবে, মেকিং সেন্টেন্স আসবে, এবং এক্সপ্লানেশন আসবে, যেটা আর একটা প্যারাগ্রাফের মতো। এই 20 মার্কের মধ্যে তোমাদের মিনিমাম 6 মার্ক পেতে হবে। 6 মার্ক না পেলে তোমরা ফেল করবা, এবং এই মানে লিখিত অংশের 20 নম্বর তোমাদের মোটামুটি টেক্সট বুক থেকে আসবে। এবং ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আমি বলে দিয়েছি, বা জাস্ট বাক্য লিখতে হবে। বাক্য শুদ্ধভাবে লিখতে গেলে তোমাদেরকে ভাবটা ঠিক করতে হবে, টেন্স অনুযায়ী টেন্স গুলো তোমাদেরকে বুঝতে হবে। অ্যাডভান্স লেভেলে লেখার জন্য তোমাদেরকে লেখার মধ্যে অনেক বেশি পরিমাণে কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি ভয়েসের স্ট্রাকচার গুলো ইউজ করতে হবে। এবং তোমাদের রাইটিং টেকনিক আমি জাস্ট শেখাইলাম একটা রুলস, ওয়ান অ্যান্ড অনলি রুল, সেটা হলো ভার্বটা ঠিক মতো বসানো। এবং প্যারাগ্রাফ গুলো কিভাবে 10 লাইন লিখবা সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, স্টেটমেন্ট অথবা ডেফিনেশন, দেন বডিতে থাকবে 8 লাইন। 8 লাইনটা হতে পারে দোষ, গুণ, তথ্য, বেনিফিটস, ডিসঅ্যাডভান্টেজেস, এভরিথিং, এন্ড লাস্টের লাইনটা হলো কনক্লুশন, সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এরপরে মেকিং সেন্টেন্স, মানে এভরিথিং, সবকিছু সেম। সো আমার মনে হয় তোমাদের এখন রোড ম্যাপটা ক্লিয়ার থাকা দরকার, মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঢাকা ভার্সিটি কি তোমরা লিখিত অংশে দেখবা, কোন ধরনের কোশ্চেন দেখবা, কোত্থেকে দেখবা, প্র্যাকটিস কোত্থেকে করবা আমি বলে দিয়েছি। টেক্সট পেনাসিয়া ফোকাসে লেকচার শিট শুড বি আনা। আর এরপরে হচ্ছে তোমরা প্রত্যেকদিন আমার এই ফর্মুলা মেনটেন করে 30 থেকে 40 মিনিট প্র্যাকটিস করো। আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাস পরে তোমরা বস হয়ে যাবে লিখিততে। শুরুর দিকে তোমাদেরকে ভার খুঁজে খুঁজে ভার বসিয়ে প্র্যাকটিস করতে হবে, বাট 5-7 দিন পরে আর এগুলো করা লাগবে না, অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি হবে। এবং আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমার অতিরিক্ত ঠান্ডার মধ্যে ক্লাস নিয়েছি, এ কারণে হয়তো অনেক বেশি আস্তে কথা বলেছি, বা কথা, আমার মনে হয় না কথা শুনতে তোমাদের খুব বেশি সমস্যা হয়েছে।
তো সবাই ভালো থাকো। এই ক্লাসটা রেকর্ড থাকবে, আমি বলবো তোমরা বারবার বারবার এই রেকর্ডটা দেখবে, বারবার রেকর্ডটা দেখবে। আর আজকের এক্সাম্পল গুলো আমি জুলাই বিপ্লব থেকে নিয়েছি এই কারণে যে এই জুলাই বিপ্লবটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ এখনো পর্যন্ত আমাদের অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে বা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা তো বাঙালি, গোল্ড ফিশ মেমোরি, সবকিছু খুব দ্রুত ভুলে যায়। হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই জুলাই বিপ্লবটাকে যেন আমরা খুব দ্রুত ভুলে না যাই, আমাদের মেমোরিতে যেন আমরা প্রতিদিন স্মরণ করি। সে কারণেই হচ্ছে আমি আমার আজকের ক্লাসটার সমস্ত এক্সাম্পল জুলাই বিপ্লব থেকে সাজিয়েছি, তোমাদেরকে একটু আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কি অসম্ভবকে তোমরা সম্ভব করেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জুলাই বিপ্লব তোমাদের জীবনে আনাবিল সুখ শান্তি বয়ে নিয়ে আসুক, এবং আমি আশা করি তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাবা, ভর্তি হবা। এবং আমি আমেরিকা থেকে দেশে গেলে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, এবং তোমরাও আমেরিকাতে আসলে আমার সাথে দেখা হবে। এবং আমি বিশ্বাস করি আজকে তোমরা যারা ক্লাসে জয়েন করেছিলা তাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যতে আমেরিকাতে পিএইচডি করতে আসবে, এবং আমি সেখানে হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।